আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা জৈব রসায়নের একদম লাস্ট সিরিজে পৌঁছে গিয়েছি। লাস্ট সিরিজ বলতে হচ্ছে আমরা নেক্সট কয়েকটা ক্লাসের মাধ্যমে জৈব রসায়নের যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয় এই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে? তো আজকে এই জিনিসটা একদম শুরু থেকে হবে যে কিভাবে ক্রিয়া বিক্রিয়াটা হয়। তো এখানে হেডলাইনটা হচ্ছে জৈব বিক্রিয়ার কৌশল, মানে জৈব যৌগগুলো কিভাবে বিক্রিয়া করে, কত ধরনের বিক্রিয়া আছে, প্রত্যেকটা জিনিস আমরা ইন ডিটেইলি পড়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে জৈব বিক্রিয়া হওয়া বা অর্গানিক কেমিস্ট্রিতে যে বিক্রিয়াগুলো হয় সেটার মূল কারণটা কি বা মূল কৌশলটা কি এখানে লেখা আছে। দেখো, জৈব বিক্রিয়ার মূল কৌশল হলো কোনো জৈব যৌগের উপর দ্বিতীয় কোনো পদার্থ আক্রমণ করে থাকে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা জৈব যৌগের উপর আরেকটা পদার্থ, দ্বিতীয় কোনো পদার্থ কি করে থাকবে, আক্রমণ করে থাকবে, এভাবেই একটা বিক্রিয়া হবে। সেই ক্ষেত্রে প্রথম যে পদার্থটা, মানে এটা হচ্ছে প্রথম পদার্থ, এটা কি দ্বিতীয় পদার্থ, তাই তো? তাহলে প্রথমোক্ত যে পদার্থটা সেটাকে বলা হয়ে থাকে এই ক্ষেত্রে প্রথমোক্ত মানে প্রথম যে পদার্থের কথা বলা হচ্ছে, প্রথম উক্ত পদার্থকে সাবস্ট্রেট বলে। কি বলে? সাবস্ট্রেট বলে, ঠিক আছে? আর দ্বিতীয় যে পদার্থটার কথা বলা হয়েছে, হ্যাঁ, দ্বিতীয় পদার্থটিকে আক্রমণকারী বিকারক বলে, ঠিক আছে? আক্রমণকারী বিকারক বলে। আবার দুইজনে মিলে যে উৎপাদটি তৈরি হয়, তাহলে দেখো প্রথম কথা হচ্ছে জৈব বিক্রিয়ার মূল কৌশলটাই হচ্ছে একটা জৈব যৌগের উপর দ্বিতীয় কোনো পদার্থ আক্রমণ করবে, ঠিক আছে? আক্রমণ করে একটা বিক্রিয়া ঘটাবে। তো যার উপর আক্রমণ করবে মানে প্রথম যে পদার্থটা সেটাকে আমরা বলতেছি সাবস্ট্রেট, আর যে আক্রমণ করবে মানে দ্বিতীয় পদার্থটাকে আমরা বলি আক্রমণকারী বিকারক। আর উভয়ে মিলে যে যৌগটা তৈরি করবে, হ্যাঁ, উভয় বিক্রিয়ায়, হ্যাঁ, উভয়ে বিক্রিয়ার মাধ্যমে যে পদার্থটি তৈরি করবে, যে পদার্থটি উৎপন্ন করে তাকে কি বলে বলো তো? তাকে উৎপাদ বলে। এটা আমরা জানি, তাকে কি বলে? উৎপাদ বলে। তাহলে দেখো আমরা এই তিনটা ওয়ার্ড একটু মাথায় রাখবো, যদিও আমরা মোটামুটি জানি এগুলোকে সাবস্ট্রেট বলে, আক্রমণকারী বিকারক বলে এবং কি উৎপাদ বলে। তো আমরা এইভাবে বিক্রিয়াটা আমরা লিখতে পারি। ধরো সাবস্ট্রেট দিলাম, এখানে আমরা লিখলাম সাবস্ট্রেট, এটা একটা জৈব যৌগ। ধরো সাবস্ট্রেট, এটাকে এইভাবে যদি প্রকাশ করি, তার উপর আক্রমণ করবে কে? আক্রমণকারী বিকারক। তার উপর আক্রমণ করবে আক্রমণকারী বিকারক, হ্যাঁ। তারপর কি তৈরি করবে? ইকুয়াল টু উৎপাদ তৈরি করবে, ঠিক আছে? জাস্ট আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি। মানে তিনটা জিনিসকে তিনটা নাম বলা হয়েছে। তো একটা হচ্ছে সাবস্ট্রেট, একটা হচ্ছে আক্রমণকারী বিকারক, আর একটা হচ্ছে উৎপাদ। তো দেখো সাবস্ট্রেটের উপর একটা বিকারক আক্রমণ করে একটা নতুন যৌগ তৈরি করে সেগুলোকে আমরা উৎপাদ বলতে পারি, ঠিক আছে? এখন কথা হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে? তো আশা করি ঠিকই আছে। এখন যেটা আমরা বলতে যাচ্ছিলাম, এই যে আক্রমণকারী বিকারকটা, একটু খেয়াল করো, এই যে আক্রমণকারী, ঠিক আছে? দেখো এই যে আক্রমণকারী বিকারক কোনটা? এখানে এই যে আক্রমণকারী বিকারকটা আবার 3 রকমের, হ্যাঁ। আক্রমণকারী বিকারকটা কত রকমের? 3 রকমের, 3 প্রকারের হয়ে থাকে। সেগুলো আমরা যদি একটু বলি, আক্রমণকারী বিকারক 3 ধরনের হয়। একদম আমরা যদি এগুলো বলি, যে এক নম্বরে যদি আমরা বলি, এক নম্বর হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। এক নম্বর হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। ইংলিশে যদি আমরা বলি কি? ফ্রি রেডিক্যাল। মুক্ত মানে ফ্রি, আর মূলক মানে রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল, ঠিক আছে? এটাও এক ধরনের, মানে 3 ধরনের। আক্রমণকারী বিকারকটা কত রকমের? 3 ধরনের হয়। তো একটা হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। এখন বলতে পারো স্যার মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল জিনিসটা কি? এগুলো আমরা ডিটেইলে আলোচনা করবো। আগে 3টা নাম আগে বলবো, তারপর একটা একটা করে পরিচয় দিব। তাহলে প্রথমটা হচ্ছে কি? মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে ইলেকট্রোফাইল। আমরা কি বলতে পারি?
ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, ঠিক আছে। ইলেকট্রোফাইল একে আমরা বাংলায় বলতে পারি কি, একে আমরা বাংলায় বলতে পারি ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক, আকর্ষী বিকারক, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নম্বর আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল, 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 নিউক্লিওফাইলটা কি, এটা হচ্ছে নিউক্লিওফাইলটা হচ্ছে নিউক্লিয় আকর্ষী বিকারক। হ্যাঁ, নিউক্লিওফাইলটা হচ্ছে কি, নিউক্লিয় আকর্ষী বিকারক। এখন দেখো এগুলা বা কেন্দ্র আকর্ষী বিকারক। নিউক্লিওফাইল, নিউক্লিয়াস তো মানে কেন্দ্র, নিউক্লিয়াস মানে কেন্দ্র, এটাকে আমরা কি বলতে পারি, কেন্দ্র আকর্ষী বিকারক বলতে পারি, নিউক্লিয়। আচ্ছা, এখানে আমি বাংলাগুলো একদম মুখস্থ করতে হবে না, তুমি এমনিতে পারবা। দেখো ইলেকট্রোফাইল মানে, ইলেকট্রো মানে তো ইলেকট্রন, ফাইল মানে আকর্ষী, তো কি দাঁড়াইলো, ইলেকট্রন আকর্ষী বিকারক। নিউক্লিওফাইল, এখানে নিউক্লিয় মানে কেন্দ্র, নিউক্লিয়াস মানে কেন্দ্র, ফাইল মানে আকর্ষী, ফাইল মানে কি, আকর্ষী। তাহলে কি হবে এখানে, কেন্দ্র আকর্ষী বিকারক, কেন্দ্র আকর্ষী বিকারক। এখন প্রত্যেকটা জিনিস আমরা জানবো, একটু খেয়াল করো এগুলো। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে জানা জিনিস থেকে আমরা অজানাকে জানবো। ধরো আমরা জৈব বিক্রিয়ার কৌশলটা আগে জানলাম, এটা হচ্ছে জৈব বিক্রিয়ার কৌশল, তাই তো। এখন কথা হচ্ছে কৌশলের মধ্যে সাবস্ট্রেট থাকে, আক্রমণকারী বিকারক থাকে। এখন আক্রমণকারী বিকারকগুলো আবার কত রকমের হয়, আক্রমণকারী বিকারকগুলো 3 রকমের হয়। এখন জাস্ট 3টা নাম জানলাম, এখন এগুলো ডিটেলস আমরা জানবো একটু পরেই। তার আগে তোমাদেরকে আমরা এটাও ডিটেলস জানবো, এটাও আলাদা করে ডিটেলসই জানবো, এটাও ডিটেলই জানবো। তবে তার আগে আমি একটু সংক্ষিপ্ত আকারে তোমাকে যদি একটু বুঝাই, সেটা হচ্ছে এরকম। ধরো খেয়াল করো, এখানে আছে ব্রোমিন, আমরা জানি ব্রোমিন কি দ্বিপরমাণুক না, এই যে ব্রোমিন Br2। তাহলে এটা যদি গাঠনিক সংকেত লিখি, তাহলে দেখো ব্রোমিন কয়টা থাকবে, 2টা ব্রোমিন। এখানে এই ব্রোমিনের গাঠনিক সংকেত যদি লিখি তাহলে এইভাবে লিখবো, Br2 মানে 2টা ব্রোমিন, তাদের মধ্যে কি থাকবে, বন্ধন থাকবে, কি বন্ধন, একক বন্ধন, কারণ এর যোজনী 1 তাই এর একটা হাত। আবার এই হাতটা আরও বলা যায় এই ব্রোমিনের যোজনী 1 তার একটা হাত, তার মানে তার গাঠনিক সংকেতটা এইভাবে লেখা যায়, তাই তো। তাহলে এই যে বন্ধনটা, এই যে সমুদ্র বন্ধনটা কীভাবে হয়েছে, এখানে ব্রোমিন থেকে একটা ইলেকট্রন আসছে, এই ব্রোমিন থেকে একটা ইলেকট্রন আসছে, ঠিক আছে। এইভাবে একটা ব্রোমিন অণু গঠিত হয়, তাহলে ব্রোমিন অণুটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে ধরো তাদের মধ্যে যে বন্ধন, প্রত্যেকটা বন্ধনে তোমরা জানো প্রত্যেকটা বন্ধনেই 2টা ইলেকট্রন থাকে এইভাবে, হ্যাঁ, 2টা হাত বা 2টা ইলেকট্রন থাকে। তাহলে 2টা হাত মিলেই কিন্তু একটা বন্ধন হয়। এই যে নর্মালি চিন্তা করো, হাত 2টা, বন্ধন একটা, অর্থাৎ 2টা ইলেকট্রন দিয়ে একটা বন্ধন, তাই না। আচ্ছা, এখন কোনো কারণে বা কোনো কারণ বলতে হচ্ছে হয়তো বা তাপের কারণে অথবা আলোর কারণে এই বন্ধনটা ভেঙে গেল। তো ভেঙে গেলে কি হবে, ভেঙে গেলে যেটা হবে এই ব্রোমিনের একটা পরমাণু থাকবে, ইলেকট্রন থাকবে, আর এই ব্রোমিনটার একটা ইলেকট্রন থাকবে। এটা এই পাশে দিতে পারি, এই পাশে দিতে পারি। এই যে ব্রোমিনটার একটা ইলেকট্রন, ব্রোমিনটার একটা ইলেকট্রন এভাবে পৃথক যখন হয়ে যাবে, তখন এটাকে বলা হয় একটা ফ্রি রেডিক্যাল। এটাকেও কি বলা হয়, একটা ফ্রি রেডিক্যাল বলা হয়। কথা ক্লিয়ার। যখন সুষমভাবে বিভাজিত হবে, সুষম বিভাজন মানে কি, এখানে তো 2টা ইলেকট্রন আছে, তো 2টা ইলেকট্রনের একটা এই ব্রোমিন নিচে আর একটা এই ব্রোমিন নিচে, মানে এটা সুষম বিভাজন হয়েছে। তাই সুষম বিভাজনের মাধ্যমে যেটা হইলো এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। ক্লিয়ার। এখন যদি ঘটনাটা এরকম হয়, তাহলে তোমরা বুঝতে পেরেছো ফ্রি রেডিক্যাল মানে, হ্যাঁ, এই যে এটার উদাহরণ, হ্যাঁ বুঝলাম। তো 2টা ফ্রি রেডিক্যাল যদি এমন হয়, ধরো এই যে ব্রোমিন, আমি যদি আবারও এটা লিখি যে ব্রোমিনের মধ্যে কি আছে, বন্ধনের মধ্যে 2টা ইলেকট্রন আছে। এখন 2টা ইলেকট্রনের মধ্যে যদি এটা যদি সুষম বিভাজন না হয়, ধরো 2টা ইলেকট্রনই একজনে নিয়ে গেছে, বন্ধনটা এখানে ভাঙছে, তখন যেটা হবে, তখন কি আমরা কিভাবে লিখব, তখন দেখো এই ব্রোমিনটা 2টি ইলেকট্রন নিয়ে আসছে, একটা তো তার নিজের আর একটা অন্য ব্রোমিনের। তাহলে নিজেরটা তো ঋণ করে নাই, ঋণ করছে কোনটা, যেটা অন্যের থেকে যেটা আনছে সেটা তার ঋণ হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এটা মাইনাস দিব, ঠিক আছে। তাহলে আমি আবারও বলি, এখানে একটা ইলেকট্রন এই ব্রোমিনের, একটা ইলেকট্রন ছিল এই ব্রোমিনের, কিন্তু যখন এটা এই বরাবর ভাঙছে, মানে কি 2টা ইলেকট্রনই এই ব্রোমিন নিয়ে গেছে, 2টার মধ্যে একটা ঋণগ্রস্ত, একটা ঋণ আনছে, তার মানে এটা 1 মাইনাস, একটা তো তার নিজের আর একটা অন্যটা নিয়ে আসছে, তার মানে 1 মাইনাস লিখবো আমরা। আর সে কয়টা দান করছে, একটা দান করছে, তাহলে এটা হচ্ছে ব্রোমিন প্লাস, ঠিক আছে। তো এটাকে কিন্তু সুষম ভাঙন হয়েছে না,
সুষম ভাঙন কি, দুইজনে দুইটা নিচে, এটা সুষম ভাঙন। সুষম ভাঙনের কারণে কিন্তু মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। কিন্তু যখন অসম ভাঙন হয়েছে, অসম ভাঙন মানে কি, দুইটাই একজনে নিয়ে গেছে, সেটাকে আমরা কি বলবো, যদি অসম ভাঙন হয় সেটা অসম ভাঙনের মাধ্যমে একটা কি তৈরি হয়, মাইনাস তৈরি হয়, আর একটা কি তৈরি হয়, প্লাস তৈরি হয়। তো যেটা মাইনাস তৈরি হয়েছে সেটা কি আমরা বলি, যেটা মাইনাস তৈরি, যেটা প্লাস তৈরি হয়েছে, খেয়াল করো, যেটা প্লাস তৈরি হয়েছে এটাই হচ্ছে ইলেকট্রোফাইল। যেটা প্লাস তৈরি হলো এটা কি, ইলেকট্রোফাইল। কারণ পজিটিভ যেটা প্লাস, সেটা কার প্রতি আকৃষ্ট থাকবে, ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকবে, কারণ সে নিজে প্লাস আকর্ষণ করবে কাকে, ইলেকট্রনকে। তাই একে আমরা বলবো, পজিটিভটাকে বলবো ইলেকট্রোফাইল। তোমার কাছে মনে হইতে পারে স্যার এখানে ইলেকট্রন বেশি তাই ইলেকট্রোফাইল, না, জিনিসটা এরকম না। কারণ এখানে বলা হচ্ছে সে কার প্রতি আকর্ষিত তার অনুসারে নাম করা হয়েছে। তার মানে দেখো, এর মধ্যে ইলেকট্রন আছে, তার মানে কি সেই ইলেকট্রন আকর্ষী হবে না, সে পজিটিভের দিকে আকর্ষণ করবে। নিউক্লিয়াস, পজিটিভ বলতে পজিটিভ চার্জগুলো কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে না, পজিটিভ চার্জের প্রতি আকৃষ্ট হবে মানে নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হবে। তাহলে একে আমরা বলতে পারি ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। আমরা কি বলতে পারি, নিউক্লিওফাইল। তাহলে আমি এই জিনিসটা আবার একটু সামারাইজ করে দিই তোমাদেরকে, যেটা বেসিক জিনিসটা বুঝালাম সেটা হচ্ছে, এই যে বন্ধন যখন সুষম ভাঙন হয় তখন দুইজনে দুইটা নিয়ে যায়, এখানে কোনো কি হয় না, প্লাস মাইনাস তৈরি হবে না, একটা যার কাছে। তাহলে কেউ কারটা ঋণ নেয় নাই বা দান করে নাই। তো এইভাবে যদি ভাঙে, মানে সুষম ভাঙন যখন হয় তাকে আমরা বলি মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। যখন অসম ভাঙন হয়, মানে দুইজনের তো দুইটা ছিল কিন্তু দুইটাই একজনের কাছে চলে গেছে, তো যেটা যার কাছে আসছে তাকে আমরা মাইনাস বলবো, আর যে দান করেছে তাকে আমরা কি বলবো, প্লাস বলবো। এইভাবেও ভাঙতে পারে। তো যখন এইভাবে ভাঙবে তখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে, যেটা পজিটিভ যেটা হয়, পজিটিভটা কার প্রতি আকৃষ্ট থাকবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাই জন্য একে আমরা বলবো, পজিটিভ চার্জটা যেটাকে বলবো ইলেকট্রোফাইল, ঠিক আছে, কারণ ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ থাকবে, তাই এটাকে আমরা ইলেকট্রোফাইল বলবো। আর যেটা নেগেটিভটা কার প্রতি আকৃষ্ট থাকবে, নেগেটিভ যেটা, সেটা কিন্তু পজিটিভ চার্জের দিকে আকৃষ্ট থাকবে। এখন পজিটিভ মানে তো প্রোটনগুলো কোথায় থাকে, নিউক্লিয়াসে বা কেন্দ্রে থাকে, তাই আমরা এটাকে বলবো কেন্দ্রাকর্ষী বিকারক। এখানে নেগেটিভ যেহেতু, তার আকর্ষণ থাকবে পজিটিভের দিকে আকর্ষণ মানে কি, প্রোটনের দিকে আকর্ষণ। প্রোটন কোথায় থাকে, নিউক্লিয়াসে বা কেন্দ্রে থাকে, এই জন্য এটাকে বলা হয় কেন্দ্রাকর্ষী বিকারক। কথা বোঝা গেছে? আশা করি তোমাদের এই জিনিসটা, বেসিক যে জিনিসটা সেটা তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা সিম্পল আমরা বুঝলাম যে বিকারক কত রকমের হয়, 3 রকমের হয়। একটা হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, আরটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক, আর একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে সুষম ভাঙন যখন হয় তখন দুইটাই ফ্রি রেডিক্যাল তৈরি হবে, আর অসম ভাঙন হলে একটা ইলেকট্রোফাইল হবে, এই যে এটা ইলেকট্রোফাইল, একটা ইলেকট্রোফাইল হবে, আর একটা কি হবে, নিউক্লিওফাইল তৈরি হবে। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব, এখন এগুলো তো হচ্ছে আমাদের জাস্ট বেসিক একটা নলেজ নিলাম, আমরা একটু বিস্তারিত পড়বো, মুক্তমূলক বা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল একটা একটা করে পড়বো এখন। হ্যাঁ, তাহলে আমি এগুলা মুছে দিই। যদি মুছে দিই তাহলে প্রথম যে জিনিসটা আসতেছি, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল নিয়ে আলোচনা করব। তাহলে খেয়াল করো, প্রথমে কি আলোচনা করব, মুক্তমূলক বা এটাকে আমরা কি বলতে পারি ইংলিশে, ফ্রি রেডিক্যাল, এটাকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যালের যে সংজ্ঞাটা, তাহলে কি ছিল সংজ্ঞাটা, তোমাদের কি মানে সংজ্ঞাটা এখন আশা করি পারবা, যেটা বললাম মাত্র, সেটা হচ্ছে যে বিকারক অণুর সমভাঙন দ্বারা। তাহলে কি বুঝলাম আমরা, সংজ্ঞাটা কি, বিকারক অণুর সমভাঙন দ্বারা, সুষম ভাঙন বা সমভাঙন, হ্যাঁ, সমভাঙন দ্বারা ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যেটা আমরা একটু আগে বুঝলাম। হ্যাঁ, সমভাঙন দ্বারা কি তৈরি হয়, ফ্রি রেডিক্যাল। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন যেমন আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা কয়েকটা উদাহরণ যদি দিই, যেমন খেয়াল করো, হ্যাঁ, এক নাম্বার হচ্ছে ধরো, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস দেখো, বিকারক অণুর সমভাঙন দ্বারা ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এখন এই যে ভাঙনটা কেন হবে, ভাঙনটা কিসের কারণে হতে পারে, তাপ অথবা আলোর প্রভাবে। হ্যাঁ, একটু লিখে রাখি আমরা সংক্ষেপে, তাপ বা আলোর প্রভাবে,
এটা কেন ভাঙতে পারে? যখন আমরা বেশি পরিমাণ তাপ দেই অথবা বেশি পরিমাণ আলো প্রয়োগ করি। হ্যাঁ হ্যাঁ, আলো প্রভাবে, তাপ বা আলোর প্রভাবে। হ্যাঁ, আচ্ছা, এটা ভাঙে। তো এখন দেখো, আমরা যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে সেটা হচ্ছে যে ব্রোমিন অণু বা ক্লোরিন অণু। আচ্ছা, ব্রোমিন তো একবার দিছি, ক্লোরিন দিয়ে দেখাই। ক্লোরিন অণুর সমভাঙনে দুটি ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝলাম। দেখো, এখন আমরা একটু যদি দেখাই যে কিভাবে হচ্ছে। মনে করো যে দুইটা ক্লোরিন মানে কি, দুইটা ক্লোরিন অণু মানে কি, দুইটা ক্লোরিন পাশাপাশি থাকে এবং এদের যোজনী যেহেতু দুইজনেরই যোজনী এক, যেহেতু তাহলে একটা হাত থাকবে। তাহলে এর যোজনী একটা হাত, এর যোজনী একটা। এবার তোমরা জানো গাঠনিক সংকেত এভাবে লিখতে হয়। এর গাঠনিক সংকেত এরকম। তার মানে এখানে কয়টা ইলেকট্রন আছে? এই ক্লোরিনের একটা ইলেকট্রন, এই ক্লোরিনের একটা ইলেকট্রন। এখন এটা কিন্তু আলোর প্রভাবে ভাঙে, এটা একটু মনে রাখবা। আলোর প্রভাবে এই ক্লোরিন অণুটা সমভাঙন হবে, মানে মাঝ বরাবর ভেঙে যাবে। তাহলে কি হবে? Cl এর এই ক্লোরিনের একটা ইলেকট্রন থাকবে, আবার এই ক্লোরিনের কি হবে? একটা ইলেকট্রন থাকবে। এখানে যে একটা বন্ধনে যে দুইটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন কিন্তু এই ক্লোরিন থেকে আসছে, আর একটা ইলেকট্রন এই ক্লোরিন থেকে আসছে। এখন আমি যখন মাঝ বরাবর ভাঙলাম, যার কাছে, কেউ কাউকে দান করে না, তাই এখানে প্লাস মাইনাস বিষয়টা এখানে আসবে না। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। দেখো, এই একটা ফ্রি রেডিক্যাল, এই একটা কি ফ্রি রেডিক্যাল তৈরি হলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, এটা হচ্ছে ক্লোরিন অণু, আর এটা কি? এগুলো ক্লোরিন ফ্রি রেডিক্যাল। তাহলে এগুলো হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এগুলো এক একটা কি ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এটাও। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটা উদাহরণ দিই, 2 নম্বর উদাহরণটা হচ্ছে যে অ্যালকেন অণুর সমভাঙনে দুইটি কি তৈরি হবে বলো? অ্যালকেন অণুর সমভাঙনে কয়টা ফ্রি রেডিক্যাল তৈরি হবে? দুইটি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এটাকে আমরা কি বলবো? অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। ওগুলাকে বলবো আমরা ক্লোরিন থেকে যেটা হয় ক্লোরিন ফ্রি রেডিক্যাল, অ্যালকেন থেকে যেটা হবে অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি হয়। অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এখন দেখো, আমরা যদি অ্যালকেনটাকে যদি একটু লিখি, খেয়াল করো। অ্যালকেনটাকে যদি আমরা একটু দেখাই, এটা উদাহরণটা যদি আমরা একটু খেয়াল করি, মনে করো অ্যালকেন অণুর সমভাঙনে, এই যে অ্যালকেন অণুর সমভাঙনে অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এখানে অ্যালকেন জিনিসটা কি? অ্যালকেন তো তোমরা জানো। অ্যালকেন একটা উদাহরণ নেই, মিথেন, ইথেন, প্রোপেন। তাহলে দেখো, আমরা ইথেনকে নিই। ধরো CH3, এটা কি ইথেন, তাই না? ইথেন, এটা হচ্ছে ইথেন। তো দেখো, এটা হচ্ছে ইথেন। এখন খেয়াল করো, এখানে যে বন্ধনটা আছে, এখানে দেখো কার্বনে যে বন্ধন, খেয়াল করো কার্বনে কি আছে? বন্ধন আছে না? হ্যাঁ, এই কার্বন বন্ধনগুলো ভাঙবে। দেখো, এই যে বন্ধনটা, এই ইলেকট্রনটা মূলত এই কার্বন থেকে আসছে, আর এই যে ইলেকট্রনটা এই কার্বন থেকে আসছে। ঠিক আছে, তো যখন এভাবে, কেন কার্বন থেকে আসছে তোমাদেরকে যদি এভাবে দেখাই, কার্বন, এই যে 3টা হাইড্রোজেন না, এগুলো কিন্তু এখানে যুক্ত, আর এই যে এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন এভাবে যুক্ত। তাহলে দেখো, তাহলে কার্বনের বন্ধনটা কি কার্বনে না? মনে হচ্ছে হাইড্রোজেনের সাথে কার্বন না, জিনিসটা এগুলো না। তোমরা তো জানোই, বেসিক জিনিসগুলো তো অনেক পড়াইছি। আসলে বন্ধনটা কি এই কার্বনের সাথে এই কার্বনের এই যে বন্ধন, এই যে বন্ধনটা। ঠিক আছে, এখন এরা যখন ভাঙবে, একটু খেয়াল করো, এরা যখন ভাঙবে তখন কি সমভাঙন হবে? বলাই তো হয়েছে সমভাঙনে তৈরি হবে। তাহলে সমভাঙনটা যখন হবে, তখন দেখো সমভাঙনটা হবে, তখন এরা কিন্তু আবার তাপ প্রয়োগের কারণে হয়। তাপ প্রয়োগ করি, যদি আমরা অ্যালকেনগুলোকে যদি তাপ প্রয়োগ করি, তাহলে এদের সমভাঙন হয়। সমভাঙন হয়ে কি তৈরি হয়? এই যে CH3, এই একটা অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, CH3, এই একটা অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, এখন এই যে আমি এই যে ইলেকট্রনটা এদিকে দিলাম না, আমরা এটা এদিকেও দিতে পারি, অসুবিধা নেই। অথবা দুইটাই কি দিতে পারি? দুইটাকে আমরা কার্বনের পাশে রাখতে পারি, এই কারণ ইলেকট্রনগুলো তো কার্বনের, তাই না? আচ্ছা, এভাবে আমরা লিখতে পারি। তখন আমরা এখানে নাম কি দিব? দেখো, এটার নাম ছিল ইথেন। ইথেনটা 2 খণ্ড হয়ে গেছে। 2 খণ্ড হয়ে গিয়ে কি তৈরি হয়েছে? দেখো, এখানে কয়টা কার্বন আছে? একটা কার্বন। তাহলে আমরা কি বলবো? মিথ বলবো, তাই না? মিথ বলবো।
এখন দেখো এটা কি মিথেন বলা যাবে না? মিথেন থেকে একটা হাইড্রোজেন কম আছে, তাই আমরা এটার নাম কি দিব? মিথাইল। এটার নাম কি দিব? আমরা কি মিথাইল এভাবে লিখি না? হ্যাঁ, এটা তো মিথাইল মূলক, এটা কিন্তু কি মিথাইল মূলক, কিন্তু এটার নাম কি? মিথাইল ফ্রি রেডিক্যাল। এটাকে আমরা বলবো মিথাইল ফ্রি রেডিক্যাল। তাহলে এটার নামও কি? মিথাইল ফ্রি রেডিক্যাল। এটাও মিথাইল ফ্রি রেডিক্যাল, এটাও কি মিথাইল ফ্রি রেডিক্যাল, দুইটা তৈরি হবে, দুটি। তাহলে দেখো একটা ইথেন ভেঙে গিয়ে দুইটা মিথাইল ফ্রি রেডিক্যাল হয়। কয়টা মিথাইল ফ্রি রেডিক্যাল? দুইটা মিথাইল ফ্রি রেডিক্যাল। কীভাবে বুঝবো? কার্বন একটা, তাই মিথ, হাইড্রোজেন একটা কম আছে মিথেন থেকে, তাই আইল। এই যে মিথাইল ফ্রি রেডিক্যাল, যেহেতু এখানে ইলেকট্রন আছে, ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু অ্যালকেন অনুর সমভাঙনে দুইটা অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এভাবে আরও অসংখ্য দেখানো যাবে। তুমি এভাবে প্রোপেনটাকে ভাঙাইতে পারো, বিউটেনটাকে ভাঙাইতে পারো। তো কখন কোনটা কোন জায়গায় ভাঙবে এই জিনিসগুলো পরে বুঝবা, আস্তে আস্তে আমরা যখন বিক্রিয়া করবো। এটা বেসিক জিনিসটা মাথায় রাখো যে ক্লোরিন ভেঙে গিয়ে ক্লোরিন ফ্রি রেডিক্যাল হয় এভাবে, ইথেন ভেঙে গিয়ে এভাবে ইথাইল ফ্রি রেডিক্যাল হয়ে থাকে। এভাবে এরা ভাঙতে পারে। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা খেয়াল করো, এখানে দেখো একটা জিনিস, আমরা যদি বলি যে অ্যালকাইল ফ্রি রেডিক্যালের একটা স্থায়িত্বের একটা দিয়ে আছে তোমাদের বইয়ে, এটা এমসিকিউতে আসে যে অ্যালকাইল ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম মানে কোনটা বেশি স্থায়ী সেটা একটা দেওয়া আছে। দেখো খেয়াল করো, আমরা যদি খেয়াল করি যে এটা তো মিথাইল ফ্রি রেডিক্যাল। হ্যাঁ, এখন দেখো এই কার্বনটার সাথে তিনটা হাইড্রোজেন আছে না? হ্যাঁ, এখন যদি আমরা একটা হাইড্রোজেন সরায় দিয়ে একটা আর বসানো থাকতো যদি এখানে, তাহলে আমরা কি বলতাম? খেয়াল করো, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। এটার নাম কি? মিথাইল ফ্রি রেডিক্যাল। একটু খেয়াল করো, আমরা কি পড়তে যাচ্ছি একটু খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে অ্যালকাইল ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম, মানে আরও কয়েকটা ফ্রি রেডিক্যাল নিয়ে আলোচনা করতেছি। দেখো এটার নাম তো মিথাইল ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, কিন্তু দেখো এই যে দেখো এখানে একটা কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন তিন দিকে যুক্ত আছে না? এই যে একটু আগে একে দেখেছিলাম যে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে। হ্যাঁ, তাহলে এটা এইভাবে আমরা আঁকতে পারি, এটা স্ট্রাকচারটা অনেকটা এরকম। হ্যাঁ, এখন দেখো আমি যদি একটা হাইড্রোজেন সরাই যদি একটা আর বসায় দিই, ঠিক আছে, তখন আমরা এটাকে বলবো 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। দেখো আমরা যদি এখানে যদি খেয়াল করো, এই যে CR একটা আর বসায় দিলাম, তাহলে হাইড্রোজেন কয়টা বসবে? দুইটা বসবে। তাহলে যে একটা আর বসালে দুইটা হাইড্রোজেন থাকবে, আর CH2। একে আমরা বলি 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। 1 ডিগ্রি, কারণ এই যে এই কার্বনটার সাথে একটা আর থাকলে 1 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। আমি সংক্ষেপে লিখতেছি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, এখন যদি আমি আরেকটা হাইড্রোজেন সরাই দিই, আরও একটা হাইড্রোজেন যদি সরাই, তার মানে আরও একটা হাইড্রোজেন যদি সরাই দিই, তাহলে কী হবে? দুইটা আর থাকবে। তাহলে সি এর সাথে কয়টা? দুইটা আর থাকবে, হাইড্রোজেন থাকবে একটা, যে একটা হাইড্রোজেন থাকবে। তখন এটাকে আমরা কি বলবো? 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, এখন যদি আমি আরও একটা হাইড্রোজেন যদি সরাই দিই, ধরো এখানে যদি আরেকটা আর থাকে, তিন দিকে তিনটা আর মানেই তো অ্যালকাইল। হ্যাঁ, যদি থাকে তাহলে কি হবে? তখন জিনিসটা হবে CR3। ঠিক আছে, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। এখন বলা হচ্ছে স্থায়িত্বের ক্রম কোনটা বেশি স্থায়ী, এরকম একটা বিষয় আছে। তো তোমাদের বই অনুসারে বলা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, 3 ডিগ্রিটা বেশি স্থায়ী। তারপরে কোনটা স্থায়ী? 2 ডিগ্রি। তারপর কোনটা স্থায়ী? 1 ডিগ্রি। তারপর হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। তাহলে দেখো তোমার কাছে মনে হতে পারে যে এটা 1 ডিগ্রি না, এটা 1 ডিগ্রি না, কারণ এখানে দেখো যে কার্বনের সাথে কি কোনো কার্বন অথবা আর কোনো আর যুক্ত আছে না? আর যুক্ত নাই, সুতরাং এটা মিথাইল ফ্রি রেডিক্যাল। কিন্তু দেখো এখানে একটা আর যুক্ত আছে 1 ডিগ্রি, এখানে দুইটা আর যুক্ত আছে 2 ডিগ্রি, এখানে তিনটা আর যুক্ত আছে 3 ডিগ্রি। তো স্থায়িত্বের ক্রম কোনটা হবে? সবসময় 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। এবং এগুলো এমসিকিউতে অনেকবার আসে। প্লিজ এগুলো আমাদের সবার জানতে হবে। এগুলো এমসিকিউতে আসবে, বলবে যে নিচের কোনটি স্থায়িত্বের সঠিক ক্রম। ঠিক আছে, এই জিনিসগুলো বেসিক্যালি এমসিকিউর জন্য আমাদের লাগবে, কারণ আমরা অর্গানিক কেমিস্ট্রিতে এমনভাবেই পড়তেছি যেন এমসিকিউ এবং রিটেন দুইটাই কভার হয়, তাই না? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবো। আচ্ছা, ওকে, এখন দেখো তাহলে আমাদের গেল। তাহলে এই আমি যদি একটু সামারাইজ করি, আমরা এতক্ষণ কী পড়লাম? মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল পড়লাম। তো
তাহলে দেখো ফ্রি রেডিকেলের সংজ্ঞা হচ্ছে সমভাঙন দ্বারা ফ্রি রেডিকেল তৈরি হয়। ক্লোরিন অণু থেকে ক্লোরিন ফ্রি রেডিকেল এবং অ্যালকেন থেকে হয় অ্যালকাইল ফ্রি রেডিকেল। এখন সক্রিয়তার ক্রম কি? এই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের সামারাইজ। এখন আমরা যেটা যাব ফ্রি রেডিকেলের পরে আমরা কোথায় যাব? আমরা এখন যাব ইলেকট্রোফাইল, এই বিষয়টাতে যাব। ইলেকট্রোফাইল সেটাতে যাব। আমি যতটুকু বুঝাচ্ছি ততটুকু বোঝার চেষ্টা করো। আর হ্যাঁ, এর থেকে ভিতরে চিন্তা করার দরকার নেই, কারণ আমি পুরো ক্লাসটা এগুলো নিয়ে আরও ডিটেইলি আলোচনা করব। হ্যাঁ, জাস্ট যতটুকু বুঝাচ্ছি ততটুকু বুঝে বুঝে সামনের দিকে আগাবা। ওকে, তাহলে আমরা কিন্তু এখন ফ্রি রেডিকেল বা মুক্তমূলক জিনিসটা বুঝলাম। এখন আমরা চলে আসবো কোথায়? আমরা এখন চলে আসবো ইলেকট্রোফাইলে। ইলেকট্রোফাইল কি? আচ্ছা শোনো, ইলেকট্রোফাইল কোনটা? মানে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকবে। তাহলে নিজে পজিটিভ থাকবে। পজিটিভ থাকলে তো ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, তাই না? আচ্ছা, স্বাভাবিকভাবেই আমরা যদি চিন্তা করি যে স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মই ছেলেদের কাদের প্রতি আকৃষ্ট থাকে? মেয়েদের। তার মানে মেয়েদের প্রতি আকৃষ্ট কাদের থাকে? স্বাভাবিকভাবে ছেলেদের থাকে। তাহলে এখানে জিনিসটা হচ্ছে নামের সাথে মেয়েদের প্রতি আকৃষ্ট, যে সে কি মেয়ে? না। তো এখানে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকে, তার মানে কি সে কি পজিটিভ? সরি, সে কি নেগেটিভ থাকবে? না, সে নিজে থাকবে ইলেকট্রোফাইল, মানে সে নিজে নেগেটিভ থাকবে। তো ইলেকট্রোফাইল সাধারণত কি হয়? ইলেকট্রোফাইলকে আমরা সাধারণত কি বলতে পারি? হ্যাঁ, ইলেকট্রন আকর্ষী। হ্যাঁ, মানে ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকবে। ইলেকট্রন আকর্ষী বিকারক। হ্যাঁ, ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে দেখো, মানে এখানে এই জিনিসটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক কিন্তু নিজে পজিটিভ থাকবে, তাই ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে। পজিটিভ থাকবে অথবা ইলেকট্রনের ঘাটতি থাকবে। কেন? দেখো, একটা জিনিস চিন্তা করো, ইলেকট্রনের প্রতি আকৃষ্ট কেন থাকবে? হয় নিজে পজিটিভ থাকবে তাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকবে, অথবা তার ইলেকট্রনের ঘাটতি থাকবে, অথবা কি ইলেকট্রনের কি ঘাটতি বা চাহিদা থাকবে, তখন সেটাকে আমরা ইলেকট্রন আকর্ষী বলবো। তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, যে কথাটা বলছি সেটা হচ্ছে যেসব বিক্রিয়কের বা বিকারকের সংজ্ঞাটা তাহলে দিতে পারি কিভাবে? যেসব বিকারকের কি হবে বলো? ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। যেসব বিকারকের ইলেকট্রনের প্রতি কি আছে? আকর্ষণ আছে এবং ইলেকট্রন গ্রহণ করে থাকে। এবং কি করে থাকে? ইলেকট্রন গ্রহণ করে থাকে। তাকে কি বলে? ইলেকট্রোফাইল বলে। ঠিক আছে? তাহলে দেখো, জিনিসটা সিম্পল, মানে নামের মধ্যেই আছে কিন্তু ইলেকট্রন আকর্ষী কি বা ইলেকট্রোফাইল কি? যারা কি যেসব বিকারক ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, যেসব বিকারকের কি আছে? ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে এবং ইলেকট্রনটা গ্রহণ করে, তারা কি হবে? ইলেকট্রন আকর্ষী বিকারক। চিনব কিভাবে? ইলেকট্রনের প্রতি আকর্ষণ কখন থাকবে? যখন সে নিজে পজিটিভ থাকবে, এভাবে চিনব। অথবা তার মধ্যে যখন ইলেকট্রনের ঘাটতি থাকবে, ইলেকট্রনের ঘাটতি থাকবে। তাহলে আমরা এই দুইটার কথা দিয়ে আমরা মনে রাখবো, সংজ্ঞাটা হচ্ছে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট যারা, তারা কিন্তু কারা হবে? আমি যদি একটু স্পেসিফিকলি, নিজেরা কি হবে? পজিটিভ হবে। এখন বলতাম তো, এটা তো বললাম। তাহলে আমরা দুই রকমের জিনিস পাইলাম। একটা হচ্ছে যারা নিজেরা পজিটিভ, তারাই তো ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকবে। তাহলে এটা কি হইতে পারে? ইলেকট্রোফাইলগুলো কেমন হতে পারে? ধনাত্মক হইতে পারে। অথবা ইলেকট্রনের ঘাটতি থাকতে পারে কিছু যৌগ, এরকম আমরা আলোচনা করবো। তাহলে আমি দুইটা হেডলাইন দিই। ইলেকট্রোফাইল কত প্রকার? দুই প্রকার। ইলেকট্রোফাইল দুই প্রকার। ক্লিয়ার হবে, একটা ধৈর্য ধরো, সামনে আমরা এটা আলোচনা করবো। ইলেকট্রোফাইল কত প্রকার? দুই প্রকার। তাহলে প্রথমটা কি বললাম? দুই প্রকার। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে পজিটিভ বা ধনাত্মক ইলেকট্রোফাইল কথাটার মানে হচ্ছে তার মধ্যে ধনাত্মক চার্জ আছে, তাই সে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট।
তার মধ্যে কি আছে ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ আছে, তাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট, এটাকে আমরা বলবো ধনাত্মক ইলেকট্রোফাইল। আরেকটা আছে কি ধনাত্মক ছাড়াও আরেকটা আছে প্রশম ইলেকট্রোফাইল। প্রশম ইলেকট্রোফাইল মানে কোনটা? প্রশম ইলেকট্রোফাইল কোনটা? সেটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল হচ্ছে এর মধ্যে কি নাই, মানে পজিটিভ চার্জ নাই, তবে ইলেকট্রনের ঘাটতি আছে। কি আছে? ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি আছে। তো ইলেকট্রনের ঘাটতি আছে এমন কিছু প্রশম যৌগ রয়েছে, এদেরকে আমরা বলবো প্রশম ইলেকট্রোফাইল। মানে তার মধ্যে পজিটিভ চার্জ থাকবে না, কোনো চার্জ থাকবে। আমি একটা উদাহরণ দিয়ে দিই, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এখানে কোনো পজিটিভ কোনো চার্জ নাই, এটার মধ্যে কোনো পজিটিভ চার্জ আছে না, তবুও সে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট, কারণ তারা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। কিভাবে ঘাটতি আছে সেটা একটু পরেই আলোচনা করবো। আপাতত এই দুইটা মাথায় রাখো, একটা যে ধনাত্মক ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ থাকার কারণে, মানে ধনাত্মক চার্জ থাকার কারণে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়, তাই এটা ধনাত্মক ইলেকট্রোফাইল বলবো। আর হচ্ছে ইলেকট্রনের ঘাটতি থাকার কারণে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকে, তাকে আমরা বলবো প্রশম ইলেকট্রোফাইল। এখন ঘাটতিটা বুঝবো কেমনে সেটা একটু পরে আসতেছি। এখানে আমরা চলে আসি ধনাত্মক ইলেকট্রোফাইল কোনটা। তা ধনাত্মক ইলেকট্রোফাইল কিভাবে তৈরি হয় তোমরা জানো? ধনাত্মক ইলেকট্রোফাইলটা তৈরি হয় হচ্ছে বিকারক অণুর, দেখো আমরা এটা বলতে পারি যে বিকারক অণুর কিভাবে তৈরি হয় তোমরা নিশ্চয়ই জানো। বিকারক অণুর কেমন হয়? অসম ভাঙনের ফলে, অসম ভাঙনের ফলে, অসম ভাঙন হলে দুইটাই হয়, একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়। তাহলে কোনটা হবে? আমরা যদি এই যে ব্রোমিনটা দেখাইছিলাম না, এই যে ব্রোমিন এভাবে ভেঙে যায়, তো এখন দুইটাই যদি একদিকে চলে আসে, তো একটা মাইনাস হয়, একটা কি হয়? প্লাস হয়, তাই তো? এখন কথা হচ্ছে কোনটাকে আমরা ইলেকট্রোফাইল বলবো? যেটা পজিটিভ, তাই না? ধনাত্মক কথাটা বলেই তো দিছি। তাহলে বিকারক অণুর অসম ভাঙনের ফলে সৃষ্ট যে ধনাত্মক, হ্যাঁ, ফলে সৃষ্ট ধনাত্মক, সৃষ্ট একক ধনাত্মক, আমরা কি বলবো? সৃষ্ট একক ধনাত্মক চার্জ বিশিষ্ট যে আয়ন অথবা মূলক বিশিষ্ট আয়ন বা মূলককে ধনাত্মক ইলেকট্রোফাইল বলে। ধনাত্মক ইলেকট্রোফাইল বলে, ইলেকট্রোফাইল বলে। তাহলে খেয়াল করো কি বললাম? বিকারক অণুর অসম ভাঙনের ফলে সৃষ্ট একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন। দেখো, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন বা মূলককে ধনাত্মক ইলেকট্রোফাইল বলে। ঠিক আছে? তার মানে একক চার্জ, যে পজিটিভ একক না, একটা একক ধনাত্মক মানে কি? একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন। দেখো, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট মানে কি? খেয়াল করো, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট মানে, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট মানে হচ্ছে এই যে 1+ আর কি। হ্যাঁ, এরকম আয়ন বা মূলককে আমরা কি বলতে পারি? ইলেকট্রোফাইল বলতে পারি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটাকে আমরা আবার এই যে জিনিসটা মোটামুটি বুঝলাম, এটা আবার দুই রকমের বলা যেতে পারে। একটার উদাহরণ হচ্ছে, একটা তো উদাহরণ দিলাম, এটাকে আমরা বলবো এই যে দুইটার মধ্যে কোনটা? এই যে এটাকে বলে ব্রোমোনিয়াম আয়ন। কি আয়ন? ব্রোমোনিয়াম। এরকম আরো একটা উদাহরণ আমরা দেখব। তাছাড়াও আর এভাবেও তৈরি হতে পারে, মনে করো দুইটা CH3, এই যে CH3, এই যে দুইটা CH3 ভাবে আছে। এখন এটা যদি সমভাঙন হয় তাহলে তো ফ্রি রেডিক্যাল হবে, যদি অসমভাঙন হয় তাহলে কি হবে? একটা মাইনাস হবে আর একটা কি হবে? প্লাস হবে। এখানে কোনটার কথা বলা হচ্ছে? প্লাস। এই পজিটিভটা হচ্ছে কি? ধনাত্মক ইলেকট্রোফাইল। ওকে, তো এখন এটার আমরা নাম দিব, খেয়াল করো, এটা হচ্ছে আমরা এটাকে, এই জিনিসগুলোকে বলা হয়ে থাকে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম। এটাকে কি বলা হয়ে থাকে? হ্যাঁ, এটা আবার দুই রকমের, একটা হচ্ছে কার্বোনিয়াম, আমরা দুইটা উদাহরণ পাইলাম, একটা হচ্ছে এই যে কার্বোনিয়াম, আর একটা হচ্ছে ব্রোমোনিয়াম। তাহলে দেখো, কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন, উদাহরণ কি? এগুলো উদাহরণ পড়তেছি আমরা। হ্যাঁ, উদাহরণ কার্বোনিয়াম বা কি বলো? কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন, এটা সংখ্যাটা আমরা এইভাবে দিতে পারি। হ্যাঁ, আমি আবারও বলি, ব্রোমিন থেকে যেটা পাচ্ছি সেটা তো ব্রোমোনিয়াম। আচ্ছা, ঠিক আছে। আবার এইভাবে যদি অসমভাঙনের কারণে হয়, অ্যালকেন থেকে অসমভাঙনের কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে কি বলতো? সেটাকে আমরা বলতেছি কার্বোনিয়াম।
তো এটার নাম হচ্ছে কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন, এটার নাম হচ্ছে ব্রোমোনিয়াম। আচ্ছা, তো আমরা এখানে এটা সংজ্ঞাটাকে দিয়ে ফেলি। এটা সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, হ্যাঁ, জৈব অণুর অসহভাঙনে, হ্যাঁ, এটা আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, জৈব অণুর ভাঙনে সৃষ্ট একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন বা মূলককে কি বলবো? আয়ন বা মূলককে, এখানে শুধু মূলক বলবো, হ্যাঁ, এখানে মূলক বলে দিই, অসুবিধা নেই। মূলককে কি বলে? কার্বোনিয়াম বলে, ঠিক আছে। তো দেখো কার্বোনিয়ামও কিন্তু একটা ইলেকট্রোফাইল, এই যে দেখো, কারণ সে পজিটিভ চার্জটা সে ইলেকট্রনের মধ্যে আকৃষ্ট থাকবে। তাহলে এখন দেখো, এখন আমরা এই যে কার্বোনিয়ামটা পড়লাম, একটু খেয়াল করি, আমরা এই যে কার্বোনিয়ামটা একটু দেখি। এই কার্বোনিয়ামটা যে আমরা পাইলাম সেটা কিভাবে পাইছি? একটু আগে তো দেখলাম কিভাবে পাইছি। সেটা পাইছি যে, হ্যাঁ, ধরো অসমভাঙনের ফলে। তো আমরা এইভাবে দিতে পারি। ধরো একটা উদাহরণ যদি আমরা এখানে দিই, ধরো CH3 এর সাথে কি যুক্ত আছে? মনে করো হ্যালোজেন, কোনো মৌল যুক্ত আছে, X মানে তো হ্যালোজেন। তাহলে এখানে একটা ইলেকট্রন কার, এই কার্বনের একটা ইলেকট্রন কার এই হ্যালোজেন মৌলটা। এখন আমরা জানি যে হ্যালোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, মানে কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, মানে এই যে X যে পরমাণুটা মৌলটা ইলেকট্রনের প্রতি বেশি আকৃষ্ট। এই কারণে দুইটা ইলেকট্রনই সে নিয়ে যাবে, এই দুইটা ইলেকট্রনকে নিয়ে যাবে, X মৌলটা নিয়ে যাবে, তাই Xটা হবে কি? মাইনাস, ঠিক আছে। আর এই যে এই জিনিসটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। CH3 এই যে এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে পজিটিভ যেটা হচ্ছে এটাই হচ্ছে মূলত, এটা না, এই যে পজিটিভ যেটা, এটাকে আমরা বলি কার্বোনিয়াম। এটাকে আমরা কি বলি? কার্বোনিয়াম বলে থাকি, হ্যাঁ, কার্বোনিয়াম বলে থাকি। তো জৈব অণুর অসমভাঙনে সৃষ্ট একক ধনাত্মক চার্জ বিশিষ্ট মূলককে কি বলবো? এই কার্বোনিয়াম আয়ন বলবো, ঠিক আছে। এই কার্বোনিয়ামটা কি? এক ধরনের ইলেকট্রোফাইল, কারণ সে তো পজিটিভ চার্জ, কার প্রতি তার আকর্ষণ থাকবে? ইলেকট্রনের প্রতি, এই জন্য সে হচ্ছে ইলেকট্রোফাইল। ওকে, তাহলে এইভাবে আমরা একটা উদাহরণ দিলাম। তারপরে আরেকটা উদাহরণ যদি আমরা দিই, খেয়াল করো, আরেকটা উদাহরণ যদি দিই, সেটা হচ্ছে কি? ব্রোমিনটা যদি ভাঙে, যেমন এরকম ব্রোমোনিয়াম আয়ন, এরকম আরো উদাহরণ দেওয়া যায়। ব্রোমোনিয়াম আয়ন, এটা তো এগুলো কার্বোনিয়াম, হ্যাঁ, হচ্ছে ব্রোমোনিয়াম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্রোমোনিয়াম মানে কি? ব্র্যাকেটে যদি লিখে দিই যে ব্রোমিন প্লাস, হ্যাঁ, তারপর হচ্ছে নাইট্রোনিয়াম, এরকম আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, নাইট্রোনিয়াম। এরা পজিটিভ চার্জ বিশিষ্ট না? হ্যাঁ, এই যে পজিটিভ নাইট্রোনিয়াম। এরা দুইটাই কিন্তু কি? এই যে ব্রোমোনিয়াম এরাও ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকবে, নাইট্রোনিয়াম এরাও কি থাকবে? ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকবে। এই দুইটাই কিন্তু ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকবে, মানে এরা কি? দুইজনেই কি? ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল। আবার এখানে দেখো, এই যে জৈব অণুর ভাঙনের কারণে যে এই যে অ্যানায়নটা, মানে যে জিনিসটা, যে কার্বোনিয়ামটা তৈরি হইলো, এই কার্বোনিয়ামটাও কিন্তু ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকবে, কারণ সে নিজে যেহেতু পজিটিভ, ইলেকট্রনের প্রতি আকৃষ্ট থাকবে, সেও তাহলে কি হবে? ইলেকট্রোফাইল, ধনাত্মক ইলেকট্রোফাইল বা কার্বোক্যাটায়ন। তাহলে এই পর্যন্ত তোমাদের, আই হোপ তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার। এখন একটা জিনিস এখানে বুঝার আছে, এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো স্যার, আপনি এই যে একটা লিখছেন, এটা কার্বোনিয়াম বলা হয়, কমনলি কার্বোনিয়াম বলা হয়, কমনলি কি বলা হয়? কার্বোনিয়াম বলা হয়। এটাকে আমরা, যেহেতু একটা কার্বন আছে, তাহলে আমরা কি বলবো? মিথাইল কার্বোনিয়াম। যদি দুইটা থাকে, ইথাইল কার্বোনিয়াম। তিনটা থাকলে প্রোপাইল কার্বোনিয়াম। চারটা থাকলে বিউটাইল, তোমরা নর্মালি জানো। তাহলে কমন নাম, মানে কমন যে নামটা, তাকে বলা হয় কার্বোনিয়াম। তাহলে এই যে C2H5 এটাও যদি থাকে, তাহলে এটাকে আমরা বলবো, এটাও কিন্তু কার্বোনিয়াম, কিন্তু নাম কি? ইথাইল কার্বোনিয়াম। যদি C3H7 থাকে, এটা কি প্রোপাইল না? প্রোপাইল। আচ্ছা, এটা কিন্তু কি হবে? পজিটিভ চিহ্ন দিতে হবে, পজিটিভ, হ্যাঁ। তো এটার নাম হচ্ছে ইথাইল কার্বোনিয়াম, এটার নাম কি? প্রোপাইল কার্বোনিয়াম, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে কমন নাম হচ্ছে কার্বোনিয়াম, যদি স্পেসিফিকলি বলি মিথাইল কার্বোনিয়াম। আচ্ছা, এদেরও কিন্তু একটা সক্রিয়তার ক্রম
বিষয় রয়েছে, তাহলে আমি সক্রিয়তার ক্রমটা আলোচনা করে দিই। এদের সক্রিয়তার ক্রমটা হচ্ছে এই যে এদের সক্রিয়তার ক্রমটা এখানে আমি সাইড নোট দিয়ে দিই। হ্যাঁ, তাহলে দেখো কার্বনিয়ামের সক্রিয়তার ক্রম, কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম, কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম। হ্যাঁ, কার্বনিয়ামের কিসের ক্রম? স্থায়িত্বের ক্রম। স্থায়িত্বের ক্রমটা হচ্ছে, খেয়াল করো, এটাও কিন্তু ওই যে ফ্রি রেডিক্যাল যেরকম না, ঠিক সেম স্থায়িত্বের ক্রমটা হবে এরকম Cr3, এটা তো 3 ডিগ্রি কার্বনিয়াম, এটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি। তারপরে কারণ 3টা আর, তাই 3 ডিগ্রি। তারপরে Cr2H, এটা কয় ডিগ্রি বলো তো? 2 ডিগ্রি কার্বনিয়াম। হ্যাঁ, 2 ডিগ্রি কার্বনিয়াম। তারপরে সি এর সাথে যদি একটা আর থাকে, 2টা হাইড্রোজেন থাকে, তাহলে এটা কয় ডিগ্রি হবে? এটা হচ্ছে, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। আচ্ছা, যদি 3টাই হাইড্রোজেন থাকে তখন সেটাকে আমরা কি বলবো? মিথাইল কার্বনিয়াম। মিথাইল কার্বনিয়াম, ঠিক আছে, মিথাইল কার্বনিয়াম আমি সংক্ষেপে লিখছি। তাহলে দেখো নর্মালি এটাকে কি বলা হয়? মিথাইল কার্বনিয়াম। এভাবে চিন্তা করো, এই যে CH3 কে কি বলা হয়? CH3 প্লাস মিথাইল কার্বনিয়াম। যদি একটা হাইড্রোজেন সরায়া দিই তো 2টা হাইড্রোজেন থাকবে, একটা আর বসায় দিব, তখন যেটা হবে সেটা হচ্ছে 1 ডিগ্রি মিথাইল কার্বন, 1 ডিগ্রি কার্বনিয়াম, ঠিক আছে। তখন যদি আমি আরেকটা সরায় দিই, তখন 2টা আর বসায় দিই, তাহলে হবে 2 ডিগ্রি কার্বনিয়াম। 3টা হাইড্রোজেন সরায় 3টা আর বসায় দিই, 3 ডিগ্রি কার্বনিয়াম। তো দেখো কোনটা সক্রিয়? প্রথমে 3 ডিগ্রিটা, সংখ্যা যেটা বড়, প্রথমে 3 ডিগ্রি সক্রিয়, স্থায়িত্ব সক্রিয় না, ঠিক স্থায়িত্বের ক্রম সবচেয়ে বেশি স্থায়ী 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল কার্বনিয়াম, লাস্টে হচ্ছে কি মিথাইল কার্বনিয়াম। ক্লিয়ার? আচ্ছা, এইগুলো আমার কি, এগুলো যে আমরা যাবতীয় আলোচনা করলাম, এগুলো কিন্তু ধনাত্মক ইলেকট্রোফাইলের কথা বললাম। ধনাত্মকটা আমি 2টা ভাবে আমরা উদাহরণটা দিলাম। একটা হচ্ছে জৈব অণু ভাঙনের মাধ্যমে যে কার্বনিয়াম তৈরি হয় এইভাবে, এবং অন্যান্য কিছু মৌল ভাঙনের মাধ্যমে যে আয়নগুলো তৈরি হয়, 2টা ক্যাটাগরিতে আমরা রাখলাম। জৈব অণু ভাঙে যেটা হয় সেটা একটা ক্যাটাগরিতে রাখলাম, আর বাকিগুলো আরও যেগুলো যতগুলো আছে আর কি, ঠিক আছে। তো এগুলো সবই হোক, এইটা হোক আর এইটা হোক, এরাও কিন্তু ধনাত্মক, এরাও কিন্তু কি ধনাত্মক, মানে ধনাত্মক ইলেকট্রোফাইল নিয়ে কথা বললাম। তো এখন একটু আমরা জানবো হচ্ছে কিছু প্রশম ইলেকট্রোফাইল আছে। কি আছে বলো তো? কিছু প্রশম ইলেকট্রোফাইল, মানে পজিটিভ বা ধনাত্মক চার্জ থাকবে না, তবে ইলেকট্রনের ঘাটতি থাকবে। ইলেকট্রনের ঘাটতি থাকবে বলে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হবে। তো প্রশম ইলেকট্রোফাইল নিয়ে আমরা একটু জানবো এখন। প্রশম ইলেকট্রোফাইল নিয়ে আমরা এখন জানবো। তো দেখো, প্রশম ইলেকট্রোফাইল হচ্ছে, সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে প্রশম ইলেকট্রোফাইল কারা? যারা চার্জবিহীন। দেখো, প্রশম মানে কি? প্রশম মানে কোনো পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ থাকবে না। তাহলে এটা আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে প্রশম ইলেকট্রোফাইল হচ্ছে চার্জবিহীন এবং কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ থাকে। হ্যাঁ, যে বিকারক চার্জবিহীন, আমরা পুরোপুরি লিখি, যে বিকারক কি? যে বিকারক কি বলতো? চার্জবিহীন এবং কি হবে বলতো? এক তো চার্জবিহীন, আর হচ্ছে ইলেকট্রনের ঘাটতি থাকবে। ইলেকট্রনের ঘাটতি থাকে মানে কি? অষ্টক অপূর্ণ থাকা। আমরা তো জানি একটা কোনো একটা যোগে একটা মূল তার সর্বশেষ কেউ তো অষ্টক পূর্ণ করতে চায়। তাহলে অষ্টক যদি অপূর্ণ থাকে, তাকে মানে আমরা বলতে পারি ইলেকট্রনের ঘাটতি থাকে। ইলেকট্রনের ঘাটতি থাকা এই কথাটা মানে অষ্টক অপূর্ণ থাকা। তাহলে দেখো, যে বিকারক চার্জবিহীন, প্রশম মানে কি? চার্জবিহীন, এবং কি থাকে? এবং কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ থাকে। কেন্দ্রীয় পরমাণুর কি থাকে বলতো? অষ্টক অপূর্ণ থাকে। কেন্দ্রীয় পরমাণুর অষ্টক কি থাকে বলতো? কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ থাকে, তাকে ইলেকট্রোফাইল বলে। তাকে কি বলে বলতো? সরি, হ্যাঁ, প্রশম ইলেকট্রোফাইল বলে। ঠিক আছে, প্রশম ইলেকট্রোফাইল বলে। প্রশম ইলেকট্রোফাইল বলে। দেখো, তাহলে দেখো আমি কি বললাম, একটা জিনিস খেয়াল করো, যে বিকারক এক নম্বর কথা কি? যে বিকারক চার্জবিহীন এবং কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ থাকে, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন ঘাটতি থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা প্রশম ইলেকট্রোফাইল বলবো। একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন আমরা যদি উদাহরণ দিই,
অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। খেয়াল করো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, হ্যাঁ, তারপরে হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং কি বোরন ট্রাইক্লোরাইড, এই দুইটা হচ্ছে কি অষ্টক অপূর্ণ রয়েছে এবং কি ইলেকট্রনের ঘাটতি রয়েছে। এখন তোমাদেরকে যদি বলি স্যার এখানে প্রথম কথা হচ্ছে এরা চার্জবিহীন, এই কথাটা বুঝছো তো, যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটাও চার্জবিহীন, বোরন ট্রাইক্লোরাইড এটাও কি চার্জবিহীন। আমি আচ্ছা একটা করে বুঝাই, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা চার্জবিহীন এবং কেন্দ্রীয় পরমাণু অষ্টক অপূর্ণ। তাহলে দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কোনটা, যেটা সংখ্যায় কম সেটা কেন্দ্রীয়, এখানে কেন্দ্রীয় হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় বুঝবো কেমনে, যেটা সংখ্যায় কম সেটা কেন্দ্রীয়। তো দেখো এখানে এই দুটোর মধ্যে কেন্দ্রীয় কোনটা, অ্যালুমিনিয়াম আছে ক্লোরিন আছে, কেন্দ্রীয় কোনটা, একটা অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামটা কেন্দ্রীয়। তো দেখো কেন্দ্রীয় পরমাণুর অষ্টকটা অপূর্ণ, এখানে অষ্টক অপূর্ণ আছে, সেটা স্যার কেমনে বুঝবো? প্রথম কথা হচ্ছে বেশি কাবজাপ লাগলে মুখস্থ রাখবা, কোনো অপরাধ হবে না এখানে মুখস্থ করলে, কারণ কয়েকটা উদাহরণই। আর বোঝার সুবিধাটা হচ্ছে এরকম, এগুলো আমরা পর্যাবৃত্ত ধর্মে চ্যাপ্টারে পড়ছিলাম, খেয়াল করো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, সেখানে আমরা যদি এটার গাঠনিক সংকেত লিখি, সেখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের চারপাশে কয়টা ক্লোরিন থাকবে, 3টা ক্লোরিন, এইদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, এদিকে কি একটা ক্লোরিন, এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যেখানে একটা এই বন্ধনটার মধ্যে একটা ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামের একটা ক্লোরিনের, একটা অ্যালুমিনিয়ামের একটা ক্লোরিনের, একটা অ্যালুমিনিয়ামের একটা ক্লোরিন থেকে আসছে, তো একটা অ্যালুমিনিয়াম থেকে আসছে, একটা ক্লোরিন থেকে, একটা অ্যালুমিনিয়াম থেকে, একটা ক্লোরিন থেকে, একটা অ্যালুমিনিয়াম থেকে, একটা ক্লোরিন থেকে আসছে। তাহলে অ্যালুমিনিয়ামটার চারদিকে কয়টা ইলেকট্রন হইল, অ্যালুমিনিয়ামের চারদিকে, এদিকে 2টা, এদিকে 2টা, এদিকে 2টা, তাহলে 2 2 2 3 দোকানে 6টা কিন্তু। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা পাইলাম, নিজের আছে 3টা। কিভাবে নিজের 3টা বুঝবো আমরা, যে অ্যালুমিনিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি 2 8 3, তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে, তাই সর্বশেষ কক্ষপথে নিজের আছে 3টা, আর বিয়ে করছে কয়টা, আরো 3টা, বিয়ে মানে বন্ধনে আবদ্ধ হয়েছে আর কি। তাহলে নিজের আছে 3টা, এই যে দেখো 3টা না, এই যে 2 8 3, শেষ কক্ষপথে 3টা আছে, সবসময় শেষ কক্ষপথের হিসাব হবে, কিন্তু বন্ধনগুলো শেষ কক্ষপথেই হয়। তো নিজের আছে কয়টা, 3টা, দেখো 1 2 3, এগুলো আরো বন্ধনের সাথে আবদ্ধ হয়েছে আরো 3টার সাথে, 1 2 3, মোট কত হয়েছে, 3 দোকানে 6টা হয়েছে। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 3 এ 3 6টা হয়েছে, কিন্তু তার কি অষ্টক পূর্ণ হয়েছে না, অষ্টক পূর্ণ করতে তার কিন্তু আর 2টা লাগে, তাহলে আর 2টা অষ্টক পূরণ করার জন্য তার আর 2টা ইলেকট্রন লাগে। তাহলে তার মানে কি, এই যে দেখো কেন্দ্রীয় পরমাণুর অষ্টকটা কি আছে, অপূর্ণ আছে, তাই আর 2টা থাকবে। তাহলে অপূর্ণ আছে, তার মানে তার কিসের প্রতি আকর্ষণ থাকবে, এই অপূর্ণতা থেকেই তো আকর্ষণটা কাজ করে, তাই না, 0 0 বা অপূর্ণতা থেকেই। তাহলে দেখো তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, সুতরাং সেই ইলেকট্রন আকর্ষী হবে। তো 2টা শর্ত মানছে, এক হচ্ছে চার্জবিহীন, আর এক হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ। অষ্টক কিন্তু হয় নাই, 6টা আছে, আর 2টা বাকি মানে অপূর্ণ, ঠিক আছে। তো এই জন্য এটাকে আমরা বলতে পারি প্রশম ইলেকট্রোফাইল, কারণ ইলেকট্রনের ঘাটতি আছে, তাই ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, তাই এটি ইলেকট্রন আকর্ষী বিকারক। একইভাবে আমরা কিন্তু বোরন ট্রাইক্লোরাইডটা দেখাতে পারি, বোরন ট্রাইক্লোরাইড, এটা কেমনে স্যার, আমরা যদি বোরনে ইলেকট্রন বিন্যাস করি, বোরন, এই যে বোরনের আগে গাঠনিক সংখ্যাটা লিখবো, এখানে বোরন, এই যে বোরন, একটা বোরন 3টা ক্লোরিন, 1 2 3টা ক্লোরিন, একটা বোরন 3টা ক্লোরিন। কিভাবে, ক্লোরিনের হাত একটা বন্ধন, একটা হাত একটা বন্ধন, একটা হাত একটা বন্ধন, এই হাতগুলো বোরনেরও বলা যায়, তাহলে মোট বোরনের কয়টা হাত, 3টা হাত, এভাবে আমরা এটার সংকেতটা লিখবো। এখন কথা হচ্ছে প্রত্যেকটা বন্ধনে একটা ইলেকট্রন বোরনের, একটা ক্লোরিনের, একটা বোরনের, একটা ক্লোরিনের, একটা বোরনের, একটা ক্লোরিনের। আর বোরনের সর্বশেষ কক্ষপথে আছে কয়টা, দেখো তো 5 বোরন, তো দেখো আছে 2 আর 3, সর্বশেষ কক্ষপথে 3টা আছে, তো 3টা তার নিজের, আর 3টা বন্ধনে আবদ্ধ হয়েছে, শেয়ার করছে, 3 3 কত 6, অষ্টক পূরণের জন্য তারও কিন্তু আর 2টা লাগে, তার মানে কি, তার অষ্টক পূর্ণ নাই, তাহলে এটাই বলছে যে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ রয়েছে। তার মানে সেও চায় আর 2টা ইলেকট্রন যদি আমার হইতো, অষ্টক হইতো, তার মানে তারও কি আছে, ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ আছে, তাই একে আমরা বলবো ইলেকট্রোফাইল। এই যে ইলেকট্রোফাইল, তবে কেমন ইলেকট্রোফাইল, সে কিন্তু পজিটিভ চার্জের কারণে না, তার ঘাটতি থাকার কারণে সে ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ তার কাজ করে, তাই আমরা এটাকে বলবো প্রশম ইলেকট্রোফাইল, কারণ তার মধ্যে পজিটিভ কোনো চার্জ নেই। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি চলে যাই স্যার, আর কোথায় যাব, এখন আরেকটা উদাহরণ আছে, ব্যতিক্রম উদাহরণ। হ্যাঁ, ব্যতিক্রম উদাহরণ হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এটা এই সংজ্ঞার সাথে যায় না, তবে মনে রাখবা এটাও হচ্ছে একটা পশম ইলেকট্রোফাইল, ঠিক আছে, কারণ কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম তো ব্যতিক্রম, তাই না, এটা একটু মনে রাখবা, এটাও একটা ইলেকট্রোফাইল,
কিন্তু এই সংজ্ঞাটার সাথে যাবে না। তো এটা স্যার কেন ইলেকট্রোফাইল, এটাও কিন্তু সংজ্ঞার সাথে না গেলেও এটা কিন্তু এভাবে বোঝা যায়। এটা ইলেকট্রোফাইলটা হচ্ছে, আমি যদি এই যে সালফার ট্রাইঅক্সাইড যেটা, এটা যদি গাঠনিক সংকেত করি দেখো, তাই হবে এরকম যে একটা সালফার, এই যে একটা সালফার, কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন। তো দেখো 1টা 2টা, এই যে 3টা অক্সিজেন, একটা সালফার 3টা অক্সিজেন, তাই 3টা অক্সিজেন এভাবে লিখলাম। ঠিক আছে, গাঠনিক সংখ্যা তো এভাবে লিখে পরমাণু সংখ্যাটা ঠিক রাখতে হবে। সালফার একটা, এই যে সালফার একটা, অক্সিজেন 3টা, এই যে অক্সিজেন 3টা, সংখ্যা ঠিক আছে। আর কথা হচ্ছে প্রত্যেকটা অক্সিজেনের কয়টা করে হাত? 2টা করে হাত। তাহলে এর 2টা হাত, কারণ অক্সিজেনের যোজনী 2, এর 2টা হাত, এর 2টা হাত, এরও তো 2টা হাত। পৃথিবীর প্রত্যেক মানুষেরই তো স্বাভাবিক, প্রত্যেক মানুষেরই 2টা করে হাত থাকে। তো অক্সিজেনের তো এরও 2টা হাত, এরও 2টা হাত, এরও 2টা হাত, আলাদা আলাদা 2টা হাত। তাহলে সালফারের কয়টা হয়েছে? 1 2 3 4 5 6টা হাত হয়েছে। কয়টা হাত? 6টা। কারণ সালফারের যোজনী 6, তাই 6টা, অক্সিজেনের যোজনী 2, তাই 2টা করে। ঠিক আছে, এভাবে এরা গাঠনিক সংখ্যা হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু সালফারের অষ্টক কিন্তু পূর্ণ আছে, এবং অষ্টক পূর্ণ হয়েও আরো বেশিও আছে। দেখো কেমনে, দেখো এখানে একটা ইলেকট্রন সালফারের, একটা অক্সিজেনের, এখানে একটা সালফারের, এই বন্ধনে একটা অক্সিজেনের, এই বন্ধনে একটা সালফারের, একটা অক্সিজেনের, একটা সালফারের, একটা অক্সিজেনের, একটা সালফারের, একটা অক্সিজেনের, একটা সালফারের, একটা কি অক্সিজেনের। তো দেখো সালফারের ডট চিহ্নগুলো সালফারের, আর এগুলো অক্সিজেনের। দেখো সালফারের নিজের কয়টা আছে? দেখো তো সালফারের নিজের কয়টা আছে? সালফারের নিজের আছে কয়টা? দেখো সালফারের নিজের আছে, এটা সুন্দর করে লিখি, হ্যাঁ, সালফারের নিজের আছে 6টা, 1 2 3 4 5 6, নিজের 6টা, আরও সে বন্ধনে আবদ্ধ হয়েছে আরও 6টার সাথে, 1 2 3 4 5 6, তো 6 6 কয়টা হয়েছে? 12টা। তার মানে কি, তার অষ্টক পূর্ণ হয়ে অষ্টক সম্প্রসারণ পর্যন্ত হয়ে গেছে, তবুও সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে তার। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে সালফার এবং অক্সিজেনের মধ্যে, সালফার এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে অক্সিজেন ইলেকট্রনের প্রতি টান দেখায় বেশি। মানে এই যে এখানকার যে মাঝখানে, দুইজনের মাঝখানে যে ইলেকট্রনগুলো আছে, ওই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে যায় কি? অক্সিজেন। এটাকে বলা হয় অক্সিজেনের অধিক তড়িৎ ঋণাত্মকতা। তো এই যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোকে টেনে নেয়, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো অক্সিজেনও টানে, সালফারও টানে, তবে অক্সিজেন বেশি টেনে নেয়, কারণ অক্সিজেনের ক্ষমতা বেশি, মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো ইলেকট্রনগুলো অক্সিজেন দিকে চলে যায়, এই ইলেকট্রনগুলো এই অক্সিজেনের দিকে চলে যায়, ইলেকট্রনগুলো এইদিকে অক্সিজেনের দিকে চলে যায়। ঠিক আছে, তাহলে যখন ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে হালকা ধাবিত হয়ে যায়, তখন সালফারের কি হয়? অক্সিজেনের একটা ঘাটতি তৈরি হয় না? এই ঘাটতির কারণে সে চায় আরও অক্সিজেন, তার অক্সিজেনের প্রতি বাড়তি একটা চাহিদা থাকে, যেটাকে আমরা বলি অক্সিজেনের ইলেকট্রনের প্রতি চাহিদা থাকে, তাকে আমরা কি বলি? এই জন্য আমরা এটাকে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক বলি। মানে এখানে মূলত কারণটা হচ্ছে, হ্যাঁ, এখানে যদিও 6 6 12টা ইলেকট্রন আছে, কিন্তু এই ইলেকট্রনগুলো সালফারের আন্ডারে থাকতে পারে না, এগুলো অক্সিজেনের দিকে সরে আসে। যার কারণে মাঝখানে সালফারের ইলেকট্রনের প্রতি একটা ঘাটতি হয়, এবং ইলেকট্রনগুলোকে সে টেনে নেয়। ক্লিয়ার? আশা করি। তার মানে ইলেকট্রন টানতে চায়, মানে ইলেকট্রনের প্রতি তার একটা আকর্ষণ কাজ করে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমাদের তাহলে আমরা কি পড়লাম? আমরা কিন্তু এই যে মাত্র যেটা পড়লাম সেটা হচ্ছে আমরা ইলেকট্রোফাইল। তাহলে আমি যদি একটা সামারাইজ করি, ইলেকট্রোফাইল হচ্ছে যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে এবং ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাকে আমরা বলি ইলেকট্রোফাইল। এখন এই দুইটা কারণে হতে পারে। এক হচ্ছে তার মধ্যে ধনাত্মক চার্জ থাকার কারণে সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকতে পারে তার, সেটাকে আমরা বলবো ধনাত্মক ইলেকট্রোফাইল। আর হচ্ছে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকার কারণে কি হইতে পারে? ইলেকট্রনের প্রতি তার একটা আকর্ষণ থাকতে পারে, তাকে বলবো আমরা প্রশম ইলেকট্রোফাইল। এখন প্রথমটাতে আসি, ধনাত্মক ইলেকট্রোফাইলটা আবার দুই রকম হইতে পারে। নর্মালি যেগুলো ব্রোমিন টুমিন যেগুলো আছে, এগুলো ভাঙনের মাধ্যমে যেটা হয়, সেইগুলো একটা ক্যাটাগরিতে রাখছি। আরটা হচ্ছে ওই যে জৈব অণু, ওই যে জৈব অণুগুলো ভাঙার মাধ্যমে যে পজিটিভ চার্জটা তৈরি হয়, তাকে আমরা বলবো কার্বনিয়াম। ঠিক আছে, মিথাইল কার্বনিয়াম এভাবে। তো কার্বনিয়াম আর অন্যান্য যত আছে সব কটাই পজিটিভ চার্জ, তাই ধনাত্মক ইলেকট্রোফাইল। আর প্রশম ইলেকট্রোফাইল হচ্ছে ওই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ব্রোমিন ট্রাইক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো আমরা জাস্ট মাথায় রাখবো। ক্লিয়ার? তো এগুলো কিন্তু পাশাপাশি একদম লেখা আছে, তুমি জাস্ট একটু যদি রিডিংও পড়ো, আশা করি তুমি বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, আমরা এখন চলে যাব নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারকে। আমরা এখন কোথায় যাব? নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক, সেটাতে চলে যাই। খেয়াল করো, আমরা চলে যাই, কি বলছি? নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। দেখো নিউক্লিওফাইল
বা এটাকে আমরা কি বলতে পারি, কেন্দ্রাকর্ষী বিকারক। কেন্দ্রাকর্ষী বিকারক, কেন্দ্রাকর্ষী মানে কি, মানে নিউক্লিয়াসের দিকে মানে পজিটিভ চার্জের প্রতি আকৃষ্ট থাকবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সংজ্ঞাটা তাহলে আমরা আগে দিয়ে ফেলি। সংজ্ঞাটা তোমরা জানো, নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি থাকে, পজিটিভ প্রোটন থাকে না, মানে পজিটিভ চার্জের প্রতি আকৃষ্ট থাকে। তাহলে আমরা সংজ্ঞাটা যদি এভাবে দিই, যেসব বিকারক, আমরা যদি বলি এভাবে, যেসব বিকারক যেসব বিকারক যেসব বিকারক যেসব বিকারক যেসব বিকারক কার প্রতি, অপর বিক্রিয়কের, অপর বিক্রিয়কের বিক্রিয়কের নিউক্লিয়াস, অপর বিক্রিয়কের নিউক্লিয়াস বা ধনাত্মক নিউক্লিয়াস বা ধনাত্মক নিউক্লিয়াস মানে ধনাত্মক চার্জ, সোজা হিসাব, হ্যাঁ, ধনাত্মক চার্জযুক্ত মূলক, ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের প্রতি, ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের প্রতি আকৃষ্ট থাকে। হ্যাঁ, ধনাত্মক চার্জযুক্ত কি কেন্দ্রের প্রতি কি থাকে, আকর্ষণ থাকে, আকৃষ্ট থাকে এবং ইলেকট্রন যোগান দিতে পারে। দেখো, ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের প্রতি আকৃষ্ট থাকে, কেন্দ্রাকর্ষী মানে কি, পজিটিভ চার্জের প্রতি আকৃষ্ট থাকবে, কিন্তু নিজের কি থাকবে, এখানে দেখো এই যে নিউক্লিয়াস, এখানে হচ্ছে বিক্রিয়কের নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট থাকবে। তো ধনাত্মক চার্জ মানে ধনাত্মক চার্জের প্রতি কখন আকৃষ্ট থাকবে, যখন নিজে মধ্যে কি থাকবে, নেগেটিভ জিনিস থাকবে, মানে ইলেকট্রন থাকবে, মানে নিজে যখন ইলেকট্রন দিতে পারবে তখনই পজিটিভ চার্জের প্রতি আকৃষ্ট থাকবে। কথা কি বোঝা গেছে? মানে সিম্পল হিসাবটা হচ্ছে কার প্রতি সে আকৃষ্ট থাকবে, ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট থাকবে। তাহলে তার মানে নিজে কি, তার নিজের মধ্যে কি আছে, ইলেকট্রন আছে বা নেগেটিভ বা ইলেকট্রন আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ, কিসের প্রতি আকৃষ্ট থাকে, ধনাত্মক চার্জের কেন্দ্রের প্রতি আকৃষ্ট থাকে এবং কি তার নিজের কি আছে, ইলেকট্রন আছে, আকৃষ্ট থাকে এবং কি দিতে পারে সে, এবং ইলেকট্রন কি দিতে পারে, যোগান দিতে পারে, এবং ইলেকট্রন যোগান দিতে পারে। কারণ নিজের কাছে ইলেকট্রন, নিজের মধ্যে ইলেকট্রন আছে মানে কি, দিতে পারে বলেই সে কিসের প্রতি আকৃষ্ট থাকে, নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট থাকে। ঠিক আছে, আচ্ছা, তাদেরকে আমরা কি বলতে পারি, নিউক্লিওফাইল। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা এই সংজ্ঞাটাকে একটু কাটাছেড়া করবো, ভাঙবো। এখন দেখো নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াসের প্রতি, মানে নিউক্লিয়াস মানেই হচ্ছে পজিটিভ চার্জ, মানে ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট থাকবে। এখন ধনাত্মক চার্জের প্রতি কখন আকৃষ্ট থাকবে বলো, হয় নিজে নেগেটিভ থাকবে তখন আকৃষ্ট থাকবে, অথবা নিজের কাছে বেশি ইলেকট্রন আছে, নেগেটিভ না মানে ইলেকট্রন নেগেটিভ না হয়েও কিন্তু অতিরিক্ত ইলেকট্রন থাকতে পারে, নিজের কাছে ইলেকট্রন আসেই ফাঁকা মানে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, তখনও কিন্তু সে কি করতে পারে, যোগান দিতে পারবে। তাহলে এখানে দেখো দুইটা জিনিস, ওই যে মানে আমরা একটু আগে কি ইলেকট্রোফাইল পড়ছিলাম না, এখন হচ্ছে নিউক্লিওফাইল। এখন দেখো নিউক্লিওফাইলটা সহজ হিসাব, নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট থাকবে। ফাইল মানে কি, ফাইল মানে হচ্ছে আকর্ষী, মানে কেন্দ্রাকর্ষী, মানে নিউক্লিয়াস বা পজিটিভ চার্জের প্রতি আকৃষ্ট থাকবে। তো পজিটিভ চার্জের প্রতি কখন আকৃষ্ট থাকবে, নিজে যখন নেগেটিভ থাকবে, অথবা নেগেটিভ না থেকেও নিজের মধ্যে যখন প্রচুর পরিমাণ ইলেকট্রন থাকবে, তখনও কিন্তু সে পজিটিভের প্রতি আকৃষ্ট থাকবে। কথাটা কি খেয়াল করছো? দুইটা কথা বলছি, এক হচ্ছে হয় নিজে কি থাকবে, নিজে নেগেটিভ থাকবে, তাই কিন্তু সে চার্জের প্রতি আকৃষ্ট থাকবে, ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট থাকবে। নিজের নেগেটিভ থাকবে বা ঋণাত্মক থাকবে, তাই সে ধনাত্মকের প্রতি আকৃষ্ট থাকবে, সেটা হতে পারে। অথবা নেগেটিভ না থেকেও তার মধ্যে প্রচুর পরিমাণ নিঃসঙ্গ ইলেকট্রন থাকতে পারে, ওই নিঃসঙ্গ ইলেকট্রনগুলো সে যোগান দিতে পারবে কাকে, পজিটিভকে। তা আমি দুইটা জিনিস বলি, এরা দুই প্রকার, এরাও কত প্রকার, এরা দুই প্রকার।
দুই প্রকার। তাহলে এটা হচ্ছে আমি বলছিলাম আগেরটা কি বলছিলাম, আগেরটা তো ঘাটতির কথা বলছিলাম, এখানে কি হবে ঘাটতি না অতিরিক্ত, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া থাকবে। হয় সে কার প্রতি, নিউক্লিওফাইল মানে কেন্দ্রাকর্ষী, মানে নিউক্লিয়াসের প্রতি, মানে কি ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট থাকবে। ধনাত্মক চার্জের প্রতি কখন আকৃষ্ট থাকবে, যখন নিজে নেগেটিভ থাকবে, যখন নিজে হয় নেগেটিভ থাকবে, অথবা অধিক ইলেকট্রন থাকবে, অথবা কি থাকবে অধিক ইলেকট্রন থাকবে। এখানে ঘাটতি না, এখানে অধিক ইলেকট্রন। আর অধিক ইলেকট্রনটা কিভাবে থাকে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে থাকবে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিভাবে থাকবে, অধিক বলতে আমি কি বোঝাচ্ছি এখানে, অধিক ইলেকট্রন থাকা মানে এটা আমার ভাষা বোঝার সুবিধার জন্য, আসলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে অধিক ইলেকট্রন থাকলে তখনই সে পজিটিভের প্রতি আকৃষ্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে একটা প্রকার কোনটা, হয় নেগেটিভ থাকবে অর্থাৎ ঋণাত্মক নিউক্লিওফাইল, কি ঋণাত্মক নিউক্লিওফাইল, একটা কি বলতো ঋণাত্মক নিউক্লিওফাইল, একটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। ঠিক আছে, এখন ঋণাত্মক নিউক্লিওফাইলে আমরা যদি বলি যে এটা আবার উদাহরণ যদি আমরা দিই, ঋণাত্মক নিউক্লিওফাইলের উদাহরণ যদি আমরা দিই, এক নম্বর উদাহরণ হচ্ছে কি যে কার্বানায়ন। এক নম্বর কি কার্বানায়ন। স্যার কার্বানায়ন কি বলতেছি একটু দাঁড়াও, কার্বানায়ন এক নম্বর হচ্ছে কার্বানায়ন। কার্বানায়ন হচ্ছে এই আগেরটার মতোই বলতে পারি আমরা, জৈব অণু থেকে যেটা হয় সেটা কার্বানায়ন। হ্যাঁ, জৈব অণুর আমরা যেমন অ্যানায়ন বলি না, এখানে বলবো কার্বানায়ন। তো জৈব অণু থেকে যে অ্যানায়ন তাকে কার্বানায়ন, সহজে যদি বলি কার্বানায়ন মানে জৈব অণু থেকে যে অ্যানায়ন। যে সংখ্যাটা লিখলে বুঝতে পারবা, জৈব অণুর অসম ভাঙনে জৈব অণুর অসম ভাঙনে সৃষ্ট একক ঋণাত্মক চার্জযুক্ত ঋণাত্মক মানে এখানে ঋণাত্মক নিউক্লিওফাইল, তো তাই কি হবে একক ঋণাত্মক চার্জযুক্ত মূলক বা আয়ন, মূলক বা কি আয়ন। ঠিক আছে, এখন দেখো এটা আসলে কিসের প্রভাবে হয়, এটা মানে জৈব অণুর অসম ভাঙনটা কিসের কারণে হয়, আমরা যেটা লিখে রাখি এটা মূলত দ্রাবকের কারণে হয়ে থাকে, দ্রাবকের প্রভাবে। হ্যাঁ, দ্রাবকের প্রভাবে একটু ব্র্যাকেটে জেনে রাখবা যে এটা দ্রাবকের প্রভাবে এইভাবে ভাঙতে পারে। দ্রাবক অথবা প্রভাবক, দ্রাবক অথবা কি দ্রাবক বা প্রভাবকের অবস্থাতে ভাঙতে পারে, দ্রাবক বা প্রভাবকের প্রভাবে এটা ভাঙতে পারে। এখন কথা হচ্ছে আমরা যদি একটা উদাহরণ দিতে যাই, মনে করো আমরা যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরো এই যে CH3, এই যে CHO, এটা কিন্তু অ্যালডিহাইড, এটা কি অ্যালডিহাইড তোমরা জানো। এখন এখানে যদি আমরা একটা প্রভাবক মিশাই, প্রভাবক বলতে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, হ্যাঁ এটা প্রভাবক যদি মিশাই, এটা একটা প্রভাবক বা যদি আমরা মিশাই, তাহলে যেটা হয়, হ্যাঁ এখানে এটা যেটা হবে নর্মালি, এই যে ওএইচটা কি চাই খেয়াল করো, এই যে ওএইচটা এটা কি চাইবে দেখো, আমরা কিন্তু এখন উদাহরণ দেখতেছি। হ্যাঁ এটার উদাহরণ দেখতেছি, মানে এই কার্বানায়নের উদাহরণ আর কি, কিভাবে তৈরি হয় দেখো। তার মানে এখানে দেখো এটা অ্যালডিহাইড, এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এই যে ওই যে ক্ষারটা যেটা দেখতেছি আমরা, এটা তো মাইনাস তাই না, এটা মাইনাস আর এটা হচ্ছে কি প্লাস। এবং এই ক্ষারটার কি দরকার সবসময় মনে রাখবা, এই ক্ষারের OH এর কি চাই, সে একটা হাইড্রোজেন হইলে সেটা পানি তৈরি হইতে পারে। তাই কথা হচ্ছে এই যে জিনিসটা আছে না, এই যে এখান থেকে এই যে অ্যালডিহাইডের মধ্যে যে অ্যালডিহাইড মূলকটা থাকবে, এই মূলকটা কখনো ভাঙবে না, এখান থেকে কোনো হাইড্রোজেন যাবে না, মনে রাখবা। সাধারণত এখান থেকে কোনো মূলকটা ভেঙে কখনো দিবে না। তো মূলকের পাশের কার্বন মানে আলফা কার্বন, এটাকে কি বলা হয়, এটা তো CHO মেইন মূলকটা, তার যে পাশের কার্বন সেটাকে বলা হয় আলফা কার্বন। তো এই আলফা কার্বনে তো 3টা হাইড্রোজেন আছে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকলে সেগুলোকে দিবে। তো এই 3টা আছে, তো তার মধ্যে থেকে একটা হাইড্রোজেন দিয়ে দিবে, তো একটা H+ দিবে, কারণ সে তো একটা OH মাইনাস, তার দরকার কি H+। হ্যাঁ এখান থেকে একটা তীর খেয়াল করো, এইখান থেকে একটা H+ দিয়ে দিলে এখানে কি তৈরি হয়ে গেল, H2O তৈরি হয়ে গেল। আর এখানে যে Na+, সেটা এখানে আলাদা করে লিখে রাখো, Na+ হয়ে গেল। তাহলে এখানে থাকলো কি দেখো, আমার কথা হচ্ছে এই যে OHটা
এই পাশের কার্বন থেকে আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে H2 তৈরি হয়ে গেছে, এর নিচে হচ্ছে OH মাইনাস, নিচে H প্লাস। আচ্ছা, এখান থেকে যদি H প্লাস সরে গেছে, কি গ্যাস সরে গেছে? এই যে জিনিসটা থেকে CH3CHO, এই যে দেখো এই যে জিনিসটা থেকে কি সরে গেছে? H প্লাস সরছে। H প্লাস সরে যায় মানে কি? বাকিটা তাহলে মাইনাস। আমরা জানি HCl, এটা যদি H প্লাস হয় বাকিটা কি লিখি আমরা? মাইনাস লিখি না? মাইনাস লিখি। তাহলে এখান থেকে H প্লাস সরে যাওয়া মানে H প্লাস সরে গেলে এখানে একটা কি থাকবে? H প্লাস সরে গেলে তো এই তিনটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন সরে গেছে, মানে H2 থাকবে। এবং এটা এখান থেকে যদি প্লাস সরে যায় জিনিসটা মাইনাস হয়ে যাবে না? কারণ সে একটা ইলেকট্রন রেখে গেছে এখানে। H প্লাস মানে কি? হাইড্রোজেনের একটা ইলেকট্রন রেখে গেছে। তো রেখে গেলে সে রাখছে, সে ঋণী, এই মাইনাস, CH2 এই যে মাইনাস, এভাবে লেখা হয়। এই যে দেখো এই যে জিনিসটা তৈরি হইলো, এই যে জিনিসটা তৈরি হইলো, এটা এক ধরনের কার্বনায়ন, কার্বনযুক্ত অ্যানায়ন। কার্বনায়ন, কার্বনযুক্ত কি? অ্যানায়ন। একে আমরা বলবো কার্বনায়ন। ঠিক আছে? তো এটাই বলছে যে জৈব অণুর অসম ভাঙনে সৃষ্ট একক ঋণাত্মক চার্জযুক্ত। এটা একটা জৈব অণু, এটা একটা কি অণু বলো? এটা একটা জৈব অণু। এই জৈব অণুর অসম ভাঙন হয়েছে। অসম ভাঙনে যে একক ঋণাত্মক মানে 1 একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে অ্যানায়নটা তৈরি হলো সেটা হচ্ছে কার্বনায়ন। কথা বোঝা গেছে? এখন কথা হচ্ছে স্যার এগুলো কিভাবে তৈরি হয়? আমি যে উদাহরণটা দিছি জাস্ট এই উদাহরণটা মাথায় রাখো। যে উদাহরণটা দিলাম, যেটা দিলাম সেটা মাথায় রাখো, এবং এটাই আমার সামনে আবার লাগবে। আমরা যত রকমের বিক্রিয়া করব এটাই লাগবে ম্যাক্সিমাম টাইম। ঠিক আছে? এই উদাহরণটা একটু মাথায় সেট করো, যে অন্য একটা মনে হয়তো চিন্তা করতো স্যার এটা তো আপনি এভাবে বুঝেছেন, যদি অন্য একটা থাকে মেকানিজমটা কি জানো? অন্য একটা অ্যালডিহাইড যদি থাকে তাহলে এরকম হবে যে অ্যালডিহাইড যে মূলকটা, এখান থেকে কোনো হাইড্রোজেন যাবে না, পাশের আলফা কার্বন থেকে, পাশের কার্বনকে আলফা কার্বন বলা হয়, ওই পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে যাবে। ঠিক আছে? তো ওই যে সরে গেল, ওই সরে গেলে তখন একটা H প্লাস যদি সরে যায় তাহলে নিজে হবে কি? মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, তখন এটাকে আমরা কার্বনায়ন বলবো। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি গেল? তাহলে আমাদের কিন্তু আমরা কিন্তু তাহলে এটা বুঝলাম, কার্বনায়নটা আশা করি আমাদের ক্লিয়ার। এখন দেখো 2 নম্বর হচ্ছে, এছাড়াও কিছু কি থাকতে পারে এখানে? বেসিক্যালি ঋণাত্মক নিউক্লিওফাইল। তাই এভাবে কিন্তু একটা ঋণাত্মক কার্বনায়ন তৈরি হয়েছে। সে নিজে যেহেতু মাইনাস, সে কার প্রতি আকৃষ্ট থাকবে? ধনাত্মকের প্রতি, মানে নিউক্লিওফাইল, সে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী। এখন কথা হচ্ছে এছাড়াও কিছু আছে, এছাড়াও যেমন ব্রোমাইড বলতে পারি সরাসরি, মানে অজৈব যৌগ থেকে যেগুলো হয়। এটা তো জৈব যৌগ থেকে যেটা হয় সেটা কার্বনায়ন বলতেছি। এভাবে নেগেটিভ চার্জ বিশিষ্ট অ্যানায়ন আছে না আরও অজৈব যৌগ। হ্যাঁ, অজৈব যৌগগুলো আমরা আরেকটা পাশে রাখতেছি, সেটা হচ্ছে ব্রোমাইড আছে। তারপরে এরকম উদাহরণ দেওয়া যেতে পারে সায়ানাইড আছে, যত মাইনাস আছে আর কি, OH মাইনাস আছে। এগুলোতে রিডিং দিয়ে রাখবো, একদম মুখস্থ করার দরকার নেই। OR মানে এটা মাইনাস, OR মাইনাস, তারপরে Cl মাইনাস। ব্রোমিনের সাথে আমরা মনে রাখতে পারি Cl মাইনাস, হ্যাঁ, আয়োডিন মাইনাস, হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মাইনাস, এগুলো। ঠিক আছে? আচ্ছা, এই পাশে লিখি, জায়গা নেই যেহেতু। হ্যাঁ, এই জিনিসগুলো জাস্ট একটা রিডিং দিয়ে রাখবা। এগুলো কি? এরা প্রত্যেকেই কিন্তু মাইনাস। যেহেতু মাইনাস, কার প্রতি আকৃষ্ট থাকবে? ধনাত্মকের প্রতি, এবং ধনাত্মকটা কোথায় থাকে? নিউক্লিয়াসে। তাহলে এরা নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের কি? তাহলে দেখো এই তো গেল আমাদের ঋণাত্মক। তাহলে দেখো নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট কখন থাকবে? হয় নিজে যখন নিজে কি থাকবে বলো? নিজে যখন নেগেটিভ থাকবে। দেখো নিজে যখন কি থাকবে? নিজে যখন নেগেটিভ থাকবে তখনই কিসের প্রতি আকৃষ্ট থাকবে? অন্যের প্রতি, নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট থাকবে। যখন নিজে নেগেটিভ তখনই নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট, তাই নিউক্লিওফাইল। তা দেখো এই আমরা কিন্তু এখন ঋণাত্মক নিউক্লিওফাইলের উদাহরণ দুইটা দিলাম। এক হচ্ছে জৈব যৌগ থেকে যেটা পাই, এটা অজৈব যৌগ থেকে যেগুলো পাই। আচ্ছা, এখন আমরা চলে আসি 2 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। 2 নম্বর কি আসবো? প্রশম নিউক্লিওফাইল। প্রশম নিউক্লিওফাইল। এখন দেখো প্রশম নিউক্লিওফাইল কোনটা একটু খেয়াল করি আমরা। প্রশম নিউক্লিওফাইল মানে কি? এখানে সে নেগেটিভ থাকবে না, স্বাভাবিকভাবে নেগেটিভ থাকবে না, তবে তার মধ্যে কি থাকবে? কিছু ইলেকট্রন থাকবে, মানে অতিরিক্ত, মানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকবে। হ্যাঁ, সেটাকে আমরা যদি এইভাবে সংজ্ঞাটা দিই তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জুট থাকবে। তার মানে আমরা এভাবে বলতে পারি যে যেসব নিউক্লিওফাইল বা যেসব বিকারকের কি হবে?
যেসব বিকারকের বা যেসব বিকারক চার্জবিহীন, যেসব বিকারক চার্জবিহীন এবং এবং কি যেসব বিকারক চার্জবিহীন এবং কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল রয়েছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। যেসব বিকারক চার্জবিহীন এবং কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে তাদেরকে প্রশম নিউক্লিওফাইল বলে, তাদেরকে প্রশম নিউক্লিওফাইল বলে, নিউক্লিওফাইল বলে। বুঝে গিয়েছে? হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে উদাহরণগুলো আমরা একটু নেব। এখন কাদের কাদের আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, কাদের কাদের আছে দেখো। একটা হচ্ছে এগুলো তো পর্যাবৃত্ত ধর্মের যে চ্যাপ্টারটা আছে ওইখানে আমরা এগুলো সূত্র দিয়ে বের করেছি, তাই না? আপাতত ওই জিনিসগুলো যদি মনে নাও থাকে কয়েকটা জিনিস একটু খেয়াল করবা, একটু মুখস্থর মতো করে একটু খেয়াল রাখলে হবে, কারণ এগুলোই বারবার রিপিট হয়। হ্যাঁ, যেমন অ্যামোনিয়াতে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, এলাকাটা এইভাবে লিখবা 2-3 বার, তাহলে বুঝে যাবা। তারপর আমরা যেমন জানি পানির 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, পানির কয় জোড়া? 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। তারপরে যে অ্যামোনিয়ার যত আছে, অ্যামোনিয়ার তো এক জোড়া আছে, তাহলে অ্যামোনিয়া থেকে আমরা কি পাই? অ্যামিন পাই না? অ্যামিনেরও কিন্তু এক জোড়া ইলেকট্রন আছে, ঠিক আছে? তারপরে আমরা যদি বলি পানির যেমন আছে এরকম অ্যালকোহলেরও কি আছে, অ্যালকোহলের যে তাদেরও কিন্তু 2 জোড়া ইলেকট্রন আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা এই মনে রাখতে পারি। তাহলে এই দুইটা মনে থাকলে কিন্তু আমাদের এই দুইটাও মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো মনে রাখবা, এদের প্রত্যেকটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে তা দেখো শর্ত মানছে কিনা, এরা হচ্ছে প্রথম কথা এরা চার্জবিহীন, এদের কোনো চার্জ আছে প্লাস মাইনাস কিছু, কোনো চার্জ নাই। এবং কেন্দ্রীয় পরমাণুতে কি আছে? কেন্দ্রীয় পরমাণু কি? এটার মধ্যে কোনটা? নাইট্রোজেন, এটা কেন্দ্রীয় পরমাণু। এটার মধ্যে এটা অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, এখানে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, এখানে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু। তো কেন্দ্রীয় প্রত্যেকটাতে দেখো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, যার কারণে কিসের প্রতি আকৃষ্ট থাকবে? পজিটিভের প্রতি। পজিটিভ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে, মানে নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট থাকবে, তাই এটাকে আমরা বলবো নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। তো আই হোপ তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। তাহলে আমরা কি শিখলাম? আমরা যদি এটা সামারাইজ করি, সামার হচ্ছে নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল হচ্ছে যারা নিউক্লিয়াসের প্রতি মানে পজিটিভ চার্জের প্রতি আকৃষ্ট থাকবে। নিউক্লিয়াসে কি থাকে? পজিটিভ চার্জ না? এখানে নিউক্লিওফাইল কথাটা মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ মানে পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ। তো পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ কাদের থাকবে? যাদের কি থাকবে? ঋণাত্মক আয়ন থাকবে, যারা ঋণাত্মক চার্জ থাকবে, নিজেদের কি থাকবে? ঋণাত্মক চার্জ থাকবে, অথবা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। তো ঋণাত্মক চার্জ যারা থাকবে তাদেরকে ঋণাত্মক নিউক্লিওফাইল বলা হয়, আর নিঃসঙ্গ ইলেকট্রন যাদের থাকবে তাদেরকে প্রশম নিউক্লিওফাইল বলা হয়। তো এখন ঋণাত্মক নিউক্লিওফাইলটাকে আবার দুইটা ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। জৈব যৌগ থেকে যেটা পাই সেটাকে বলা হয় কার্বনায়ন, ওইখানে কি বলা হইতো? কার্বোক্যাটায়ন, এখানে বলা হচ্ছে কার্বনায়ন, কার্বনযুক্ত অ্যানায়ন কার্বনায়ন। আরেকটা হচ্ছে সরাসরি অজৈব যৌগ থেকে যেগুলো পাই বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো OH মাইনাস, আয়োডিন মাইনাস, ব্রোমিন মাইনাস, এগুলো, ঠিক আছে? আর এগুলো উদাহরণ, এই 4-5টা উদাহরণ একটু মাথায় রাখলে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি জৈব বিক্রিয়ার কৌশল থেকে আমরা বুঝলাম। জৈব বিক্রিয়াটা আমি একদম পুরোপুরি যদি শুরু থেকে সামারাইজ করি, শুরুটা হচ্ছে যে একদম মানে একটা জৈব যৌগের উপরে একটা যৌগ আক্রমণ করবে, জৈব যৌগটাকে আমরা বলবো কি? সাবস্ট্রেট। যে আক্রমণ করবে তাকে আমরা বলবো আক্রমণকারী বিকারক। এই বিকারকটা 3 রকমের। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, এটা সমভাঙনের কারণে তৈরি হয় 2টা ফ্রি রেডিক্যাল। আর 2টা কি হচ্ছে? তাহলে একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, আর একটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইলটা কি? অসমভাঙনের কারণে যদি পজিটিভ হয় সেটা হবে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, মানে ইলেকট্রোফাইল। আর অসমভাঙনের কারণে যদি নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়, এই যেরকম নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ মানে পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ থাকবে, তাকে বলবো আমরা কি? নিউক্লিওফাইল। তো দেখো আমি হয়তো বুঝাইছি ভেঙে ভেঙে, কিন্তু তুমি যদি এভাবে যদি সিরিয়ালি যদি একটু নোট করে ফেলো, তাহলে এখানে এটা পুরাটা যদি আধা পেজে নিয়ে আসো, ওইটা যদি আধা পেজে নিয়ে আসো, তখন কিন্তু একটু চোখের পলকে এগুলো খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। দেখো আমি যে ফরম্যাটে লিখছি হুবহু তুমি একদম এই ফরম্যাটে লিখবা, তাহলে কি করতে পারবা? এই ফরম্যাটে লিখলে কি করতে পারবা জানো কি? এই যে দেখো, এই যে এইটা আর এইটার সাথে তুলনা করতে পারবা। এখন যেমন মনে করো এগুলো যদি একদম ইতিহাসের মতো লিখে যাও, যেটা হচ্ছে কি
মানে একটার সাথে একটা কোরিলেট করতে পারবো না, কানেক্ট করতে পারবো না। আমি কিন্তু এখন হয়তো খেয়াল করেছো আমি বোর্ডটা অনেক বড় নিয়েছি, এখানে একটা কারণে জিনিসটা হচ্ছে একই এর মধ্যে তোমাকে জাস্ট একটা মানে যেন তোমাকে একটা আইডিয়া দিতে পারি, কারণ এইটা পড়তে গিয়ে যখন আবার এটা পরে যখন আবার এটাতে আসবা, এটা যেন আবার গুলায় না যায়, দুইটা পাশাপাশি লিখে রাখবা খাতার মধ্যে, তাহলে যখন তুমি রিভিশন দিবা তখন সহজে ক্যাচ করে ফেলতে পারবা যে না এটার সাথে এটা কী রয়েছে, এটা এই। এখানে নেগেটিভ থাকার কারণে ইলেকট্রন ওই নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকে, এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকার কারণে পজিটিভের প্রতি আকর্ষণ থাকে। এই দুইটাকেই আমরা বলবো নিউক্লিওফাইল। ঠিক আছে, এইভাবে তুমি আলোচনা করবো বা জিনিসগুলো একটু মাথায় রাখবো আর রিভিশন দিয়ে রাখবো। তো আমরা আমার হাতের যে দুইটা মার্কারের কালি প্রায় শেষ, আমি নতুন মার্কার নিয়ে আসি। তার মধ্যে তোমরা এই যে তিনটা জিনিসের কথা আলোচনা করলাম এইগুলো একটু রিকল করতে থাকো। প্রথম কথা আমি কি বলছি, ফ্রি রেডিক্যাল, তারপরে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। দেখো সমভাঙনের মাধ্যমে দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়, আর অসমভাঙনের মাধ্যমে একটা তৈরি হয় ইলেকট্রোফাইল আর একটা তৈরি হয় নিউক্লিওফাইল, তাই না? এই তো মোট সামারি কিন্তু এইটাই। দেখো আমি এই যে 1 ঘন্টা 10-15 মিনিট যা পড়াইলাম এটা কিন্তু এক লাইনেও কিন্তু এক্সপ্লেন করা যায় যদি তুমি বুঝে থাকো। এই জন্য আমরা কষ্ট করে একটু বুঝে ক্লাসগুলো করলে, রিভিশন দিলে 2 মিনিটের ব্যাপার। সিরিয়াসলি এটা পড়তে তোমার বড় যদি 2 মিনিট লাগবে যদি বুঝেই থাকো এখন। ঠিক আছে, আচ্ছা এখন দেখা দেয়। আচ্ছা ওকে, এখন আমরা চলে আসি তাহলে। এই তো আশা করি যে বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট টপিকটাতে যাই। নেক্সট টপিকটা হচ্ছে, একটু খেয়াল করো, এখন আমরা জৈব যৌগের, এটা তো গেলো জৈব যৌগের কৌশলটা করলাম, মানে জৈব যৌগের যে বিক্রিয়াগুলো হয়, জৈব বিক্রিয়ার মূল কৌশলটা আমরা পড়লাম। এখন হচ্ছে জৈব বিক্রিয়ার ধরন, যে কত রকমের বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করবো, একটু খেয়াল করি। দেখো জৈব বিক্রিয়া মানে আমি তোমাদের যে নেক্সট কয়েকদিন ক্লাস নিব, সেই ক্লাসগুলোর টপিকগুলো এখানে আলোচনা, মানে টপিকগুলো এখানে দেখতে পারবা যে কী কী টপিক আমাদের আর বাকি আছে, সেটা আমি একটু বলবো। দেখো জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগটা এখন আমরা একটু দেখি। জৈব যৌগের বিক্রিয়াসমূহ কি লিখবো? জৈব যৌগের বিক্রিয়াসমূহ। জৈব যৌগের বিক্রিয়াসমূহ। জৈব যৌগের কি সমূহ? বিক্রিয়াসমূহ। আচ্ছা এখন দেখো, আচ্ছা এখানে একটা জিনিস তোমাদেরকে একটু করে বলি, সেটা হচ্ছে দেখো CH3 যদি এটা পজিটিভ হয় সেটাকে কি বলা হয়? মিথাইল কার্বনিয়াম না? CH3 সেটা যদি পজিটিভ হয় কি বলা হয়? মিথাইল কার্বনিয়াম। আমি এই জায়গাটাতে আসতেছি একটু জিনিস, এটাতে আমি আসতেছি, একটু দাঁড়াও, খেয়াল করো। CH3 এটা যদি পজিটিভ হয় তাহলে মিথাইল কার্বনিয়াম, যদি এটা নেগেটিভ হয় তো এটাকে কি বলবো আমরা? মিথাইল কি বলবো বলো তো? মিথাইল কার্বনায়ন। কমন নাম কি? কমন নাম হচ্ছে কার্বনায়ন। কমন নাম মানে যে কোনো, তুমি কোনো নাম না জানলেও মাইনাস থাকলে কি বলতে পারবা? কার্বন আছে আর মাইনাস আছে, কার্বন আর মাইনাস, কার্বনায়ন, এটা বলে দিতে পারবা। তুমি যখন এখানে নাম জানবা, যখন মিথাইল, CH3 মানে মিথাইল বলতে পারি, তাহলে মিথাইল কার্বনায়ন। ঠিক আছে, মিথাইল কার্বনায়ন। এখন দেখো এখান থেকে যদি দুইটা সরাই, খেয়াল করো, আর একটা হাইড্রোজেন সরাই, তাহলে কি হবে? CrH2, এটা হচ্ছে কি 1 ডিগ্রি। তারপরে Cr2H, এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। Cr3, এটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি। এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, মাইনাস, প্রত্যেকটার কি মাইনাস। এখন কথা হচ্ছে এই জায়গাটা আমি এই জন্য আলোচনা করছি, এগুলো MCQতে লাগবে। আমরা যদি পজিটিভের কথা চিন্তা করি, Cr3 পজিটিভ মানে কার্বোক্যাটায়ন, Cr2H, CrH2, CH3। খেয়াল করবা এখানে আর যতগুলো ডিগ্রি তত, আর 3টা 3 ডিগ্রি,
আর দুইটা 2 ডিগ্রি, আর একটা 1 ডিগ্রি, আর এখানে নাই, তার মানে মিথাইল। এটা মিথাইল, এ কি মিথাইল কার্বনিয়াম, একে বলবো আমরা মিথাইল কার্বনিয়াম। ঠিক আছে, এগুলো হচ্ছে এইগুলো পজিটিভ, সব পজিটিভ পজিটিভ পজিটিভ, তাই এদেরকে বলবো আমরা কার্বনিয়াম। আর এখানে নেগেটিভ 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 নেগেটিভ, এদেরকে আমরা কি বলবো কার্বনায়ন, এদেরকে আমরা কি বলবো মিথাইল কার্বনায়ন বলবো। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করো যে স্যার এই জায়গায় আমরা যেটা পাইলাম, এই জায়গায় আমরা কি পাইছি একটু দেখি। এখানে আরেকটা জিনিস পাইছিলাম ফ্রি রেডিক্যাল, আরেকটা কি পাইছিলাম ফ্রি রেডিক্যাল, মনে করো CR3 CR2H CrH2 CH3, এটা হচ্ছে কি মিথাইল ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল, মিথাইল ফ্রি রেডিক্যাল। বাকিগুলো কি দেখো তো, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। এখন দেখো তোমাদেরকে পড়াইছিলাম যে সবসময় যে দেখো এইটা আর এইটা, এগুলো যদি সক্রিয়তার ক্রম যদি বলি তোমাদের খেয়াল থাকবে হয়তো বা, সক্রিয়তার ক্রমটা যদি বলি দেখো এটা সক্রিয়তার ক্রম কি সবসময় 3 ডিগ্রিটার স্থায়িত্ব বেশি, মানে এগুলো সবার হচ্ছে স্থায়িত্বের ক্রম। কিসের ক্রম? স্থায়িত্বের ক্রম। তো তোমরা জানবা তাহলে 3 ডিগ্রিটার স্থায়িত্ব বেশি, তারপর 2 ডিগ্রির বেশি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল ফ্রি রেডিক্যাল। এটা হচ্ছে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল কার্বনিয়াম। তো দেখো কিন্তু এই দুইটা ঠিক আছে, কিন্তু এই যে কার্বনায়নের ক্ষেত্রে জিনিসটা উল্টে যায়, এখানে স্থায়িত্ব বেশি হচ্ছে, এখানে স্থায়ী বেশি হচ্ছে মিথাইল কার্বনিয়াম, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। হ্যাঁ, এটা বলার জন্য আমি আবার লিখলাম, এটা পরীক্ষায় এগুলো কনফিউজড হয়ে যাও, এটা পরীক্ষায় যে এত কিছু মনে থাকে না। তো তুমি মনে রাখবা যেটা নেগেটিভ যেটা, এগুলো তো এটা তো নেগেটিভ পজিটিভ কিছুই নাই, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, নেগেটিভ কয়টা এখানে একটা। তো যেগুলো নেগেটিভ যেটা মনে রাখবা এটা নেগেটিভ থেকে শুরু হয়, মানে ছোট থেকে শুরু হবে, 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। আর পজিটিভ যেগুলো সেগুলো বড় থেকে ছোট, পজিটিভ বড় থেকে ছোট। ঠিক আছে, বড়দের স্থায়িত্ব বেশি, সম্মান বেশি, এভাবে মনে রাখতে পারো। বড়রা আগে, তাহলে এগুলো হচ্ছে যেগুলো খেয়াল করো, এগুলো ঠিক আছে, বড়রা আগে, এটা ঠিক আছে, এটাও বড়রা আগে, ঠিক আছে। কিন্তু যেটা নেগেটিভ সেখানে কি হয়, ছোটরা আগে। ঠিক আছে, 1 2 3 মনে থাকবে। আমি আশা করি যে এই জিনিসটা একটা মাথায় রাখতে পারো যদি, তাহলে আর এই জিনিসগুলো আর জিন্দিগিতে বলবো না। ওকে, তো এই জিনিসগুলো এমসিকিউতে লাগবে। এবং আমি এই জিনিসটা মিস করে গিয়েছিলাম, কারণ 3টা একসাথে পড়া দিলাম এখন আবার। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কথা। এখন আমরা যে জৈব বিক্রিয়াগুলো কত রকমের সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, জৈব বিক্রিয়ার সমূহ একটু খেয়াল করি আমরা। জৈব বিক্রিয়া সমূহ একটু দেখি, সেটা হচ্ছে জৈব যৌগের বিক্রিয়া সমূহ কত রকমের হতে পারে। হ্যাঁ, প্রথম হচ্ছে জৈব যৌগ। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম আমরা বলতে পারি সংযোজন বিক্রিয়া। আমরা জাস্ট টাইপগুলো পড়তেছি। হ্যাঁ, কি কি ধরনের বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসগুলোতে। তাহলে একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, 2 নম্বর কি? 2 নম্বর আমরা বলতে পারি প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া বলো? প্রতিস্থাপন বিক্রিয়া। 3 নম্বর আমরা কি বলতে পারি? 3 নম্বর হচ্ছে অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। বা পারমাণবিক পুনর্বিন্যাস, এটাকে আরেকটা নামে ডাকা হয় সমানুকরণ বা পারমাণবিক পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস। তারপরে হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে পলিমারকরণ। এবং লাস্ট হচ্ছে বেনজিনে বহু প্রতিস্থাপন। বেনজিনে বহু
প্রতিস্থাপন ও ওরিয়েন্টেশন। প্রতিস্থাপন ও ওরিয়েন্টেশন আমাদের জৈব রসায়নের আমরা কিন্তু মোটামুটি সবই শেষ করে ফেলছি, জাস্ট এই জিনিসগুলো ছাড়া। আমরা যে বিক্রিয়ার সিরিজ শুরু করছি, আমাদের এই বিক্রিয়াগুলো এখন আছে। কোনটা কোনটা বলো তো দেখি। একটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া পড়ব, প্রতিস্থাপন বিক্রিয়া পড়ব, অপসারণ পড়ব, সমানুকরণ পড়ব, পলিমারকরণ পড়ব, বেঞ্জিন বহু প্রতিস্থাপন ও ওরিয়েন্টেশন। মানে এখানে সবাই এরা হচ্ছে অ্যালিফেটিক, একমাত্র এটা অ্যারোমেটিক। অ্যারোমেটিকটা আমরা লাস্টে রাখবো। সকল অ্যালিফেটিকগুলো একসাথে শেষ করে তারপর আমরা অ্যারোমেটিকটা ধরবো, ঠিক আছে। এখন আমরা চলে আসি যে সংযোজন বলতে আমরা কি বুঝি, একটা জৈব যৌগের সাথে কিছু যুক্ত হবে, এটাকে বলা হয় সংযোজন। অপসারণ কি, জৈব যৌগ থেকে অপসারিত হবে কিছু জিনিস, সেটাকে বলবো আমরা অপসারণ। এখন স্যার প্রতিস্থাপনটা কি, যে কিছু জিনিস সংযুক্ত, মানে প্রতিস্থাপনটা হচ্ছে একটা বসবে আর একটা কি বের হয়ে আসবে, বুঝতেছ। সংযোজন মানে শুধু যুক্ত হওয়া, অপসারণ মানে শুধু বের হয়ে যাওয়া জৈব যৌগ থেকে। তো জৈব যৌগে যুক্ত হওয়া, জৈব যৌগ থেকে বের হয়ে যাওয়া। আর প্রতিস্থাপন হচ্ছে জৈব যৌগের মধ্যে একটা জিনিস বসবে, ওইটার বিনিময়ে আরেকটা সরে যাবে, একে বলবো আমরা কি প্রতিস্থাপন। মানে দুইটা একসাথে হবে আর কি এখানে। আচ্ছা, সমানুকরণ কোনটা, নতুন করে বিন্যস্ত হবে, এটাকে সমানুকরণ বলা হয়। এটা আমরা যখন ডিটেইলে আলোচনা করবো তখন বুঝতে পারবো। পলিমারকরণ কোনটা, ছোট ছোট অণুগুলো মিলে বড় অণু তৈরি করে। আর বেঞ্জিনের প্রতিস্থাপন মানে বেঞ্জিনের 6 কোণে 6টা হাইড্রোজেন আছে, জানো না, ওই হাইড্রোজেনগুলো সরাই যদি আমরা অন্য একটা কিছু বসাই, তাকে আমরা বলবো প্রতিস্থাপন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমার একটা ধারণা দিলাম। তো প্রত্যেকটা জিনিস আমাদের ডিটেইল পড়ার আছে এখানে। তাহলে এখন মনে রাখবা, আমরা যত এখান থেকে যত আগাতে থাকবো আমাদের চ্যাপ্টারটা তত শেষ হতে থাকবে। মনে করো শেষের দিকে আমরা যাচ্ছি গা, ঠিক আছে। তো এখন খেয়াল করো, এখানে এখানে জিনিসগুলো মোটামুটি বেশ কয়েকটা টপিক রয়েছে, কিন্তু আমরা এই সংযোজন বিক্রিয়া সেটা আমরা শুরু করবো। এখন দেখো, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, এই যে সংযোজন বিক্রিয়াটা একটু মাথায় রাখবা। এই যে সংযোজন বিক্রিয়াটা, এটা কিন্তু আবার একটু খেয়াল করো, এই সংযোজন বিক্রিয়াটা কিন্তু বলছি না যুক্ত হবে। যুক্তটা হইতে পারে, মানে যুক্ত হওয়া মানে কি, সংযোজন মানে হচ্ছে জৈব যৌগে কোনো কিছু যুক্ত হওয়া। এখন যুক্তটা কে যুক্ত হইতে পারে, একটা ইলেকট্রোফাইলও আসে যুক্ত হইতে পারে, একটা নিউক্লিওফাইলও আসে যুক্ত হইতে পারে, অথবা ফ্রি রেডিক্যালও যুক্ত হইতে পারে। 3 রকমের জিনিস পড়াইছিলাম না একটু আগে। জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলের মধ্যে কয়টা জিনিস পড়াইছি, 3টে জিনিস। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, একটা ইলেকট্রোফাইল, একটা নিউক্লিওফাইল। এখানে দেখো, এই যে সংযোজনের মধ্যে কি হইতে পারে, দেখো সেই সংযোজন হওয়ার সময় একটা ফ্রি রেডিক্যাল এসে যুক্ত হইতে পারে, একটা নিউক্লিওফাইল এসে যুক্ত হইতে পারে, একটা ইলেকট্রোফাইল এসে যুক্ত হইতে পারে। তাহলে এই অনুসারে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। যদি ফ্রি রেডিক্যাল যুক্ত হয় তাহলে কি বলবো আমরা, ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া। যদি ইলেকট্রোফাইল এসে যুক্ত হয় তাহলে আমরা বলবো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। যদি নিউক্লিওফাইল এসে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে দেখো, তাহলে এই বিক্রিয়াটা কয়টা ভাগে আমরা ভাগ করতে পারলাম, 3টা ভাগে। ফ্রি রেডিক্যাল সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন। কথা ক্লিয়ার? এই জন্য আমাদের আগের বেসিকটা লাগবে। হ্যাঁ, আমরা যদি প্রতিস্থাপনের মধ্যে যাই তখনও কিন্তু খেয়াল করো, প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যেও কি হইতে পারে, কোনো ফ্রি রেডিক্যাল তাকে আক্রমণ করতে পারে, ফ্রি রেডিক্যালের কারণে প্রতিস্থাপন হইতে পারে, অথবা ইলেকট্রোফিলিকের কারণে প্রতিস্থাপন হইতে পারে, অথবা নিউক্লিওফিলিকের কারণেও কি হতে পারে, প্রতিস্থাপন হতে পারে। তো এই জন্য আমরা এইগুলোকে আবার 3টা করে ভাগ করতে পারি। সবাইকে না, এখানে বেসিক্যালি সংযোজন আর প্রতিস্থাপনকে 3টা করে ভাগ করা হয়, ঠিক আছে। ওই কে আক্রমণ করতেছে, তাকে কি ফ্রি রেডিক্যাল আক্রমণ করতেছে নাকি নিউক্লিওফাইল নাকি ইলেকট্রোফাইল, সেটার উপর 3 ভাগে ভাগ করা যায়। তো 1 2 3, একে 3 ভাগে, 1 2 3, এই 3 ভাগে। তো এই সংযোজন বিক্রিয়াটা মূলত আমরা কয়টা ভাগে আলোচনা করব, আমরা 3টা ভাগে আলোচনা করব। যে ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, ফ্রি রেডিক্যাল সংযোজন, এইভাবে আমরা এটাকে আলোচনা করব, ঠিক আছে। এভাবে আমরা কি করব, আলোচনা করে যাব। তো এখন জিনিসটা হচ্ছে আমরা পরবর্তী যে ক্লাসগুলো হবে, প্রথমেই যে আলোচনা করব আমরা সংযোজন বিক্রিয়া, তারপর আমরা আলোচনা করব প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর ওইভাবে আস্তে আস্তে যাবো। এই সংযোজন বিক্রিয়াটাই আমরা 3টা ক্যাটাগরিতে আলোচনা করব। তো এইটা ছিল আমাদের মূল একদম আরেকটা নতুন সিরিজ, মানে লাস্ট সিরিজ। এই লাস্ট সিরিজের মধ্যে আমরা চ্যাপ্টারটা আশা করি আমরা শেষ করে ফেলতে পারবো খুব শীঘ্রই। তো এতটুকু জিনিস তোমরা আগে নোট করে সুন্দর করে এবং একটু রিভাইজ দিয়ে রাখো, এবং তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো নেক্সট ক্লাসটা করার আগে এই জিনিসটা আবার একটু রিভাইজ দিবা, তোমার নিজের করা নোটটা রিভাইজ দিয়ে পরের ক্লাসটা করতে যাওয়া।
মনে থাকবে এটা, নোটের মধ্যে লিখে রাখবা যে এই ক্লাসটা রিভাইজ দিয়ে পরেরটা করতে হবে। ঠিক আছে, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, আর নয় বাকি টপিকগুলো এখনই আলোচনা করে ফেলতাম। ঠিক আছে, তো রোজার দিন এমন হতে পারে যে ইফতার পার হয়ে যেতে পারে, এই জন্য আমি এই ক্লাসটা আমি একটা আলাদা সেগমেন্টে রাখলাম, নেক্সট ক্লাসে বাকিটা শিখে নিব। তো তোমাদেরকে বলবো এটা এই জিনিসগুলো আমাদের লাগবে, আজকে যেটা পড়লাম সেটা পরের ক্লাসে লাগবে, এটা একটু ভালো করে রিভাইজ দিয়ে দিবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।